সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। চারজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন সৈয়দ ইমরান সালে প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি। এরপর রয়েছেন আবু রুশদ, সম্পাদক বাংলাদেশ ডিফেন্স জার্নাল। আমার বাদিকে রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। সবশেষ রয়েছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনার চারজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজকে মূলত বাংলাদেশ ভারত সম্পর্ক, পানির ন্যায্য হিস্যা, সীমান্ত হত্যা, অসম চুক্তি কিংবা বাণিজ্য ঘাটতি, এসব বিষয়ে আমরা কথা বলবো। বাংলাদেশের স্বার্থ কতটা লঙ্ঘিত হচ্ছে কিংবা কতটা থাকছে সে বিষয়ে কথা বলতে চাই। শুরুতে আমরা আবু রুশদ, আপনার কাছে জানতে চাইব, সবশেষ টেকনিকে রাজবাড়ির পাংশায় 35,000 কোটি টাকা, এই টাকাটা বাংলাদেশ অর্থায়ন করবে। এখানে পদ্মা ব্যারেজ নির্মাণের একটা প্রকল্প হাতে নিয়েছে সরকার। 24টি জেলার 7 কোটি মানুষ সরাসরি এর সুবিধা পাবে। 7 বছর সময় লাগবে এটি বাস্তবায়ন করতে। এর বাস্তবতা এবং আমাদের পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্রের এই বিষয় নিয়ে তাদের মতামত কিংবা তাদের উদ্বেগ কিংবা সুবিধা অসুবিধা পুরো বিষয়টি জানতে চাই। দেখেন, এটা তো আপনার পানি সম্পদ মন্ত্রী যিনি আছেন তিনি তো সরাসরি বলেই দিয়েছেন তার ইয়েতে যে পদ্মা ব্যারেজ হচ্ছে আমাদের স্বার্থ, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশ কি বাদ দিবে, কি করবে, সেটা বাংলাদেশের ব্যাপার। এটা তিস্তা ব্যারেজের ক্ষেত্রেও, তিস্তা প্রকল্পের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন এই বারটা বাংলাদেশ একটা বড় দিক হচ্ছে যে নিজস্ব অর্থায়নে করবে, সেটা একটা জিনিস। এটা যে শুধুমাত্র আপনার মানে একটা টেকনিক্যাল প্রয়োজনই করা হচ্ছে তা না, এটার কিন্তু ব্যাপক প্রভাব পড়বে আর্থসামাজিক খাত বাংলাদেশের ব্যাপারে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের এই যে ফারাক্কাবাদ যে দিয়েছে বাংলাদেশের বিপরীতে ভারত, এই ফারাক্কাবাদের কারণে আমাদের ওই এলাকায় আমরা মাত্র 15% পানি পাই। হ্যাঁ, এবং এই 15% পানি শুষ্ক মৌসুমে মানে আমরা পাওয়ায় এটা পুরোটা একটা খরার মধ্যে বাংলাদেশ পড়ে যায়। এটাতে সেচের অসুবিধা হয়, এটা তো সবাই জানে যে বছরের পর বছর এই ফারাক্কার জন্য আমাদের ওই এলাকাটা কিভাবে ভুগছে, মরুকরণ হচ্ছে, এ ধরনের বিভিন্ন অসুবিধা হচ্ছে। তো সেখানে এই বারটা করায় বাংলাদেশ অন্ততপক্ষে যে এই শুষ্ক মৌসুমে যে পানি ধরে রেখে সেচ কাজ এবং অন্যান্য যে কাজগুলো করতে পারবে, কৃষির তো একদিকে মানে আপনার ভালো হবেই, উন্নয়ন হবেই, কিন্তু তার সাথে এই যে আমি বললাম যে আর্থসামাজিক ব্যাপারটা, আমাদের কৃষকদের বা গ্রামীণ জনপদের যে জীবনমান উন্নয়ন বা এই বিষয়টা মানে একটা বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে এটার থেকে শুধুমাত্র যে আপনার এটা যে বাস্তবায়নকালীন আপনি বললেন যে সরাসরি এতগুলো মানুষ আপনার প্রত্যক্ষ সুবিধা পাবে, শুধু তাই নয়, আপনার এটাতে দেখা যাচ্ছে যে 19টি জেলা এবং 120টি উপজেলা কিন্তু সরাসরি এটার থেকে সুবিধা পাবে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে যে এটার মধ্যে এটা তো 2.1 কিলোমিটার দীর্ঘ একটা ব্যারেজ, কিন্তু এর বাইরে আপনার 180 কিলোমিটার অ্যাফ্লাক্স বাঁধ নির্মাণ হবে এটার জন্য। তারপরে হচ্ছে এটাতে 78টি স্পিলওয়ে গেট ও 18টি আন্ডার সুইচ গেট থাকবে। আচ্ছা, তারপরে মেয়াদকাল তো আপনি জানেন যা মানে জুলাই 2026 থেকে জুন 2033 পর্যন্ত। আর 136 কিলোমিটার নদী ড্রেজিং এবং পুনঃখনন করা হবে। এটা কিন্তু একটা মানে আপনি চিন্তা করতে পারেন যে এই নদীগুলো ড্রেজিং করার ফলে আমাদের যে সেচ মানে যে সুবিধাটা হবে, এটা একটা সবচেয়ে বড় ব্যাপার। তারপরে বাংলাদেশ হচ্ছে কৃষিভিত্তিক একটি সমাজ। আর আরেকটা হচ্ছে যে সরাসরি দেখা যাচ্ছে যে আপনার প্রায় 9.5 লাখ মানুষের নতুন কাজের সুযোগ হবে। আপনি যদি 9.5 লাখ মানুষের নতুন কর্মসংস্থান করতে পারেন, এতে প্রতিটা পরিবারে আপনি ধরেন 4 থেকে 5 জন যদি সদস্য ধরেন, তাহলে গুণ করেন কত হবে। এর বাইরে এটার ব্যাকওয়ার্ড লিঙ্কেজে ধরেন যে সেটার প্রভাব আরও কতটুকু মানে বিস্তৃত হবে, বিপুল সংখ্যক মানুষ লাভবান হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটাতে 7টা স্যাটেলাইট শহর এবং 1.5 লাখ আপনার মানে গড়ে উঠবে, 1.5 লাখ পরিবারে সরাসরি উপকৃত হবে। মানে ওই আবার ওই একই হিসাবে যান যে অন্য যে আউটার পেরিমিটারের যে প্রভাবটা সেটা কত হবে। তো এখন আমরা তো অনেকেই বলেন যে এটা তো একটা বিশাল প্রজেক্ট, আবার আমরা বাংলাদেশে করছে, এটা নিয়ে অলরেডি সমালোচনা কিছু শুরু হয়েছে। সমালোচনা বা এটা নিয়ে বিশ্লেষণ থাকবে, অনেকে বলবেন যে এটা করাটার হয়তো প্রয়োজন নেই, এরকম কিছু প্রসঙ্গ আসছে, আমরা পত্রিকায় অলরেডি লক্ষ্য করছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ কি এই স্বাধীনতার 55 বছর পর্যন্ত তার প্রতিবেশী দেশের প্রতি শুধু তাকিয়ে থাকবে পানির জন্য?
আপনার জেনারেল জিয়াউর রহমান যখন বেঁচে ছিলেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই, ওই একটাবার মাত্র শুধুমাত্র মানে ভারতের সাথে একটি মর্যাদা মানে সম্পন্ন একটা চুক্তি হয়েছিল মানে পদ্মার পানি বিনিময়ের। এরপরে কিন্তু আর ভারতের কোনো সরকার এটাকে ঠিকভাবে মানেনি মোরারজি দেশাই চলে যাওয়ার পরে। তারপরে যেটা হয়েছিল যে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন 1994 সালে, উনি ত্যক্ত বিরক্ত হয়ে যে একটা ভাষণ দিয়েছিলেন জাতিসংঘে, যেটা বিখ্যাত একটা ভাষণ, মেঠুই দূরের মানে ছোটোছুটি বলে পত্রিকায় রিপোর্ট হয়েছিল, যে এই ভাষণটা শুনে ওই জাতিসংঘে ভারতীয় প্রতিনিধি দল মানে ছুটোছুটি শুরু করে দিয়েছিল, যেটা কি বলছেন বেগম জিয়া। উনি বলেছিলেন আমাদের দেশের স্বার্থে যে আমরা পানি পাচ্ছি না, এবং এটা নিয়ে ভারতের কাছ থেকে আমরা তীব্র তখন প্রতিক্রিয়া লক্ষ্য করছি। আপনারা তো লক্ষ্য করবেন যেখানে আমরা এই প্রকল্পগুলো নেই, আমরা তিস্তা প্রকল্প নেই, এখান থেকে ভারতের ওখান থেকে আপনার এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। এটা নিয়ে ওনাদের আশঙ্কাকে, ওনারা আমাদেরকে পানি দিচ্ছেন না, এখন পানি দিচ্ছেন না, আমরা ওদের সাথে, যে মন্ত্রী তো বলেছে, আমরা ওদের সাথে তাহলে কী নিয়ে কথা বলবো? আমাদের বাংলাদেশের স্বার্থ তো আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশের ধরেন সরকার যদিও বলে 16 কোটি মানুষ, কিন্তু আসলে তো 20 কোটির মতো মানুষ হয়তো আছে। এত মানুষ, এই যে কৃষিভিত্তিক একটা সমাজ, আমি কৃষি রক্ষা করব কিভাবে? আমার নদীর নাব্যতা রক্ষা না করলে আমার এই রাষ্ট্রটা, এই সমাজ, এই কৃষি, এগুলো অর্থনীতি টিকে থাকবে কিভাবে? জি, এই জায়গায় আমরা আপনার কাছে আবারও আসবো। ফরিদুল হক, সমালোচনা আছে বলছিলেন আবু রুশ, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আপনারা কি মনে করেন এই চুক্তি, যদিও বিরাট বাজেট, তারপরও দেশের স্বার্থ কি লঙ্ঘিত হবে নাকি রক্ষা হবে? আপনারা দল হিসেবে কীভাবে কি দেখছেন? জি, ধন্যবাদ। দল হিসেবে দেখার মতো সময় সুযোগ এখনও পাইনি, এর জন্য তো 2-4 দিন সময় লাগবে, কারণ এগুলো অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার আছে। তবে আমি আরেকটা জায়গা থেকে দেখতে চাই, একজন রাজনৈতিক কর্মী কিংবা অ্যাক্টিভিস্ট, কিংবা ধরেন বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে আমরা যারা খুবই কনসার্ন, সেই জায়গা থেকে আমি দেখতে চাই যে বাংলাদেশ, যে ভূখণ্ডটা আমাদের বাংলাদেশ, এই ভূখণ্ডের ব্লাড লাইন হচ্ছে নদীগুলো। তো নদীগুলোর প্রবাহ ঠিক আছে, আমার ব্লাড লাইন ঠিক আছে। প্রবাহের উপরে কোনো রকমের কোনো প্রতিবন্ধকতা আসতেছে, আমার ব্লাড লাইনের উপর আঘাত, এবং ব্লাড লাইনের উপর আঘাত মানে একদম আমার সার্বভৌমত্বের উপরে আঘাত। কারণ নদীগুলো ঠিক আছে, আমার এই ভূখণ্ড ঠিক আছে। নদী ঠিক নেই, ভূখণ্ড ঠিক নেই। এই সার্বভৌমত্বের উপরে পানি সার্বভৌমত্ব, এই পানি সার্বভৌমত্বের উপরে আঘাত বাংলাদেশের উপরে একদম শুরু থেকে আছে। একদম একেবারে মৌলানা ভাসানী স্বাধীনতার পরপরই ফারাক্কা লং মার্চ করছেন, একদম শুরু থেকে আছে। এবং এটা নিয়ে আমি একটা উদাহরণ দিই, সিন্ধু নদীর যে পানি চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে, এইটার পানি প্রত্যাহার একটা ইস্যু নিয়ে একটা টেনশন তৈরি হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে। পাকিস্তান কিন্তু এই ধরনের হুমকি দিছিল যে যদি এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয় যেটা পাকিস্তানের বিপক্ষে যাবে, পাকিস্তান তার ন্যায্য পানির হিস্সা পাবে না, তাহলে আমরা এখানে বম্বিং করব, মানে আমরা যুদ্ধ ডিক্লেয়ার করব। সো পানির ব্যাপারটা এত জটিল এবং এত বড় ব্যাপক। এখন এই যে পদ্মা ব্যারেজ নিয়ে গতকালকে যেটা একনেকে পাশ হইলো, এটা নিয়ে কোন পয়েন্ট অফ ভিউ থেকে আলাপ করব, এটা অনেকগুলো ব্যাপার আছে। ধরেন এইটা একটা পয়েন্ট অফ ভিউ, এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখার ব্যাপার আছে। আরেকটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে এইটা নিয়ে, এটা যে আসবে, আমি আসলে গতকালকে জানছি যে এটা আসছে, তো এটা নিয়ে আগে কোনো আলাপ আলোচনা হয়নি। প্রকল্প নিয়ে কথা হয়েছে, আমি এটা আমার ইয়েতে পড়েনি। প্রকল্পটা আমি যত দূর জানি এটা আওয়ামী লীগের সময় নেওয়া, এবং এই প্রকল্পের ব্যাপারে ইন্ডিয়া খুবই ইন্টারেস্টেড এবং যৌথভাবে করবে এই ধরনের একটা আলাপ আমরা শুনেছিলাম। তার মানে একটা সন্দেহ আছে। সন্দেহটা কি, এটা আমি এখন বিস্তারিত বলতে পারছি না, কিংবা বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে। আমি যেটা দেখার চেষ্টা করছি যে ভাই চমৎকার কথা বলছেন, উনি খুবই শ্রদ্ধেয় মানুষ, আমি ওনার অনেক লেখা পড়ি, তো পজিটিভ দিকগুলো বলছেন, কিন্তু এটার ঝুঁকিগুলোর সমীক্ষা আমরা আসলে প্রপারলি জানি কিনা। এত বড় প্রকল্প, 35,000 কোটি টাকার প্রকল্প, ধরেন আমি একদম কমন সেন্স দিয়ে বোঝার চেষ্টা করছি গতকালকে থেকে, যে ধরেন পাংশা পয়েন্টে ইয়েটা হবে, ব্যারেজটা হবে, তাহলে পাংশার আগে 140 কিলোমিটার কিংবা 180 কিলোমিটার। আমরা দেখছি যে ফারাক্কা করার কারণে একেবারে বিহারের পাটনা পর্যন্ত 20 ফুট পর্যন্ত নদীর তলদেশে পলি হয়েছে। এটাকে আপনি কীভাবে ম্যানেজ করবেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং এটার কারণে ভাঙন হয়েছে, 2 সাইডে বন্যা হয়েছে, যেখানে নীতিশ কুমাররা আন্দোলন করতেছে কিংবা এখনও করছে। এরপরে পাংশা পয়েন্টের পর থেকে মেঘনা পর্যন্ত, মানে যেখানে আপনার মোহনা, এই পয়েন্টে আপনি পানির মানে প্রবাহ কীভাবে ঠিক রাখবেন, এই প্রশ্ন রয়ে গেছে। এখানে যদি পানি কমে যায় তাহলে আপনার পদ্মার ইলিশের প্রজননের উপরে একটা বড় প্রভাব পড়তে পারে। ইভেন পানির ফ্লো যদি কমে যায় তাহলে স্যালাইন ওয়াটার ভিতরে ঢুকতে পারে। এই ঝুঁকিগুলো কিন্তু আছে। এখন এইটার ঝুঁকি কোনটা কত, কোনটা বড়, কোনটা ছোট, এইগুলো মেজারমেন্ট করার ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনি যখন পদ্মা ব্যারেজ করবেন, ডিসেম্বরে হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আমি যতটুকু জানি, তার মানে হচ্ছে ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হলে
ডিসেম্বরে আবার এটাকে আপনাকে আবার মানে রিনিউ করতে হবে। আপনি যখন নেগোশিয়েটে যাবেন তখন ইন্ডিয়ার কোনো কারণে বলার সুযোগ আছে কিনা যে সে তো অলরেডি তার প্রবলেম সলভ করে ফেলছে, কিংবা সে একটা মানে কি বলে যে একটা অনৈতিক কাজ করছে যে কারণে এখন এই আমরা যা ইচ্ছা তাই করতে পারি, কারণ ইন্ডিয়ার এই ধরনের অভ্যাস আছে। সো এই ব্যাপারটাও বোঝার ব্যাপার আছে, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের কাছে প্রপার তথ্য মানে আমার কাছে যেহেতু নাই, আমি কম বেশি নিজেকে কনসার্ন মানুষ হিসেবে মনে করি, তাহলে বাংলাদেশের অনেক মানুষের কাছেই নাই। এত বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, আরও অনেক আলাপ আলোচনা, আরও অনেক বেশি জনগণকে জানানো, এইটার একটা দাবির মানে এটার একটা জায়গা রয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে ব্যারেজ করার পরে, ব্যারেজ কিংবা স্লুইস গেট এই ধরনের জিনিস করাতে যেটা হয় যে বড়াল নদীর ক্ষেত্রে ওটা একটা উদাহরণ আমি গতকালকে আমি পড়তে গিয়ে পাইলাম, সেটা হচ্ছে যে 40 বছর এখানে পানি ছিল না, একটা গেট খোলার পরে 40 বছর ওই নদীতে পানি গেছে। তার মানে হচ্ছে যে ব্যারেজ দিয়ে পানি প্রবাহর যে মানে নদী শাসনের যে ব্যাপারটা, এটা অনেক এক্সপেন্সিভ এবং অনেক এক জায়গাতে ভালো হলে আরেক জায়গাতে এটার ব্যাড ইম্প্যাক্ট পড়ে, এই ধরনের ঘটনা আছে। কোনটা ভালো কোনটা মন্দ এটা খুবই একটা টেকনিক্যাল আলাপ, আমি ওইদিকে ঢুকতে চাই না। কিন্তু এইটা তো সত্য যে আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, এটা শুধু পদ্মা গঙ্গার ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে যে আমাদের 1997 সালে জাতিসংঘের যে পানি প্রবাহ কনভেনশন, এখানে অনুস্বাক্ষর করতে হবে। এটা কোনো সরকার করেনি এরপর থেকে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের শুধু একটা নদী নিয়ে কিন্তু প্রবলেম না, 54টা অভিন্ন নদী, প্রত্যেকটাতেই কোনো না কোনো প্রবলেম আছে। এই প্রবলেম আমরা বাইলেটারালি সলভ করতে পারি না কিংবা পারছি না। যদি আমরা মনে করি যে এটা আমরা বাইলেটারালি সলভ করতে সক্ষম নই, কিংবা ধরেন এটা সক্ষমের ব্যাপারও না, মানে এটা জিনিসটাকে একটা আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক মহলে নিয়ে যেতে হবে। কারণ আমি বলছি যে 1997 সালের ওই আইনে অনুস্বাক্ষর করতে হবে। আপনি এখানে একটা আঞ্চলিক নদী কনভেনশন ডাকেন না, আপনি নেপাল ভুটান আছে, সেইখানে ভারতের সাথে যৌথ নদী আছে, তাদেরকে ইনক্লুড করেন, চায়নাকে ইনক্লুড করেন, চায়নার সাথে ভারতের যৌথ নদী আছে, পাকিস্তানের ধরেন এখানকার একটা অভিজ্ঞতা আছে, তাদেরকে ইনক্লুড করেন, ইনক্লুড করে একটা আঞ্চলিক পানি ব্যবস্থাপনার জন্য একটা উদ্যোগ নেন না। কারণ এই পুরো অঞ্চলের ভেতরে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তো এই জায়গাতে আমি যেটা মনে করি যে বর্তমান গভর্নমেন্ট যদি এই উদ্যোগটা নেয়, আমি সিরিয়াসলি প্রস্তাব রাখলাম যে 1997 সালের এই পানি প্রবাহ কনভেনশনে অনুস্বাক্ষর করা, এবং যদি আপনারা মনে করেন যে এই ধরনের একটা নদী কনভেনশন করবেন সেটাও করা, সেক্ষেত্রে বাংলাদেশের সকল পর্যায়ের জায়গা থেকে আপনি সমর্থন পাবেন। এখন আওয়ামী লীগ সরকার না, আপনি সব জায়গা থেকে সমর্থন পাবেন। তো সেই সমর্থনের যে একটা চূড়ান্ত জায়গাতে বাংলাদেশ আছে, এইটাকে ব্যবহার করার একটা সুযোগ কিন্তু আছে। এটা প্রতিদিন থাকবে কিংবা এটা মানে কি বলে যুগব্যাপী থাকবে, এটা নাও হতে পারে। তো এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ চান্স আমরা হয়তো মিস করছি। হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সামনে আসলে, এটা হচ্ছে এবছরে কিন্তু ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, 30 বছর মেয়াদি যে চুক্তিটা। এখন এই যে পদ্মা ব্যারেজ নির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগের ফলে কি সেই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বা নতুন করে রিনিউর ক্ষেত্রে কোনো প্রভাব পড়তে পারে? কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না, কারণ গঙ্গা নদীর পানির যে ন্যায্য হিস্সা, সেই হিস্সা আমাদেরকে দিতে হবে, আদায় করতে হবে। আপনার যে 97 সালে যে চুক্তিটা আওয়ামী লীগ করেছিল, 97 তো করেছিল, 96 সালে যে চুক্তিটা করেছিল সেটা একটা অসম চুক্তি ছিল, সেখানে কোনো গ্যারান্টি ক্লজ ছিল না। এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে, বিএনপির সময়ে যেই ছোট ছোট যে চুক্তি বা এমওইউগুলো হতো, সেখানেও কিন্তু গ্যারান্টি ক্লজ ছিল। তখনও যে পরিমাণ পানি আমরা গঙ্গা নদী থেকে পেতাম, এই চুক্তির ফলে কিন্তু সেই পরিমাণ পানিও পাওয়া যায়নি। এক পর্যায়ে মানে এটা আমরা বলেছিলাম সে সময় যে এই চুক্তিটা একেবারে ইন্ডিয়ার স্বার্থে করা হয়েছিল। এখন ধরেন সে গঙ্গা নদীর পানির চুক্তির মেয়াদ যেটা আপনার ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, সেখানে আমরা গঙ্গা নদীর পানির আমাদের ন্যায্য হিসেবে সেটা আমরা কেন দাবি ছাড়বো, সেইটা নিয়ে আলোচনা হবে। এই পদ্মা ব্যারেজের কারণে তারা যদি বলে যে তোমরা তো তোমাদের পানি সমস্যার সমাধান করে ফেলছো, এইটা নিয়ে আর কথা বলো না, এইটা তো কোনো যুক্তিতে টিকবে না। আমরা একটা স্বাধীন রাষ্ট্র, তা আমরা আমাদের স্বাধীন বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে আমার নদীর উপরে আমার যে নিয়ন্ত্রণ, সেটাকে আমি রাখবো না, সেটা আমি করবো না। স্বাধীন রাষ্ট্র ঠিক আছে, কিন্তু সক্ষমতারও তো ব্যাপার আছে। অবশ্যই আমরা সক্ষম বলেই কিন্তু এটা করেছে। আজকে জনগণের নির্বাচিত সরকার, তারেক রহমান প্রধানমন্ত্রী, আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখানে এই সিদ্ধান্ত কিন্তু হুট করে আসেনি। এখানে একটু আগেই আবু রুশ ভাই বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে কিন্তু এটার ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছিল। শুধু এইটা না, তিস্তা ব্যারেজের ব্যাপারে কিন্তু সেইটা অনেক দূর অগ্রসর তখন হয়ে গিয়েছিল। সেই চুক্তি সেগুলো তখন আপনার আমাদের পানি বিশেষজ্ঞ ছিলেন উপদেষ্টা এটিএম আব্বাস ছিলেন, প্রখ্যাত
পানি বিশেষজ্ঞ, তো তার নেতৃত্বে সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটার উপরে কাজ করেছিলেন। এবং সেখানে যেটা ভাই বললেন, যেখানে নেপাল, বাংলাদেশ, ভুটান কিংবা ইন্ডিয়া সবাইকে সেরকম সেগুলো এক্সারসাইজ কিন্তু তখন হয়ে গেছে, সেগুলো এক্সারসাইজ হয়ে গেছে। আজকে দেখেন বাংলাদেশের মোট যে পানির মাত্র 15% আমরা শুষ্ক মৌসুমে পাই। এখন সেখানে মানে গঙ্গা বা পদ্মা বেসিনে ভারতের অংশে 942টি পানি নিয়ন্ত্রণ অবকাঠামো তারা গড়ে তুলেছে। এখন তার মধ্যে 784টি হচ্ছে ব্যারেজ, 66টি হচ্ছে ড্যাম হচ্ছে 784টি, ব্যারেজ হচ্ছে 66টি, আর উইয়ার হচ্ছে 92টি তারা সেখানে করেছে, যার ফলে আমরা কিন্তু এখানে পানি পাচ্ছি না। এখন যে ফারাক্কার যে ব্যারেজ তারা নির্মাণ করেছে, যার কারণে শুষ্ক মৌসুমে ফারাক্কা ব্যারেজের মাধ্যমে পদ্মা নদী থেকে তারা 40,000 কিউসেক পানি কিন্তু তারা প্রত্যাহার করে নিয়ে যায়, যে কারণে আমাদের পদ্মা নদীর পানির প্রবাহ যেটা জানুয়ারি থেকে মে পর্যন্ত সেটা একেবারেই কমে যায়। এবং যে কারণে আমাদের এখানে কৃষি, প্রাকৃতিক যে সম্পদ, মৎস্য কিংবা এই যে কি বলা যায় জীববৈচিত্র্য সবকিছু ধ্বংস হয়ে যায়। আজকে এই যে পদ্মা ব্যারেজের কারণে এটা তো আমরা নিজেদের অর্থায়নে আমরা করব 7 বছর ব্যাপী, প্রতি বছর প্রায় 5,000 কোটি টাকা করে ব্যয় হবে। এটা তেমন কিছু না, এটা আমরা করে ফেলতে পারবো। এর মধ্য দিয়ে আমাদের যেটা বলেছেন প্রায় 24টি জেলার 7 কোটি মানুষের সরাসরি এখানে উপকৃত হবে, তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। এখানে এই সব অঞ্চলের 12 মাস ব্যাপী যে সেচের সুবিধা এটা তারা পর্যাপ্তভাবে পাবে, এবং সেখানে মৎস্য চাষের একটা সুযোগ থাকবে। এবং সবচেয়ে বড় কথা যে জিনিসটা, সেখানে যে জিনিসটা গতকালকে বারবার সেই ইয়েতে আমাদের মানে একটেকের মিটিংয়ে আলোচনায় এসছে, যে কৃষি ও মৎস্য খাতের যে বার্ষিক উৎপাদন, ধান প্রায় 23.90 লক্ষ টন এবং মৎস্য প্রায় 2.34 লক্ষ টন বৃদ্ধি পাবে। এটা আমাদের জাতীয় উৎপাদনে একটা মানে বিশাল একটা অগ্রগতি সাধিত হবে। সেই জন্য এটা করা একান্তভাবেই প্রয়োজন বলে আমরা মনে করেছি, যেটা তারেক রহমানের সরকার গতকালকে একটেক মিটিংয়ে সেটা পাস করেছে। এক কথা আমি একটু জানতে চাই, এক কথা সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে আওয়ামী লীগ সরকার 96 সালে যে চুক্তিটা করেছিল অসম চুক্তি বলছিলেন গ্যারান্টি ক্লজ নাই। এবার যে চুক্তি নবায়ন হবে আপনারা কি আশ্বস্ত করতে পারছেন জনগণকে যে গ্যারান্টি ক্লজ সহ আপনার চুক্তিটা করবেন? এটা ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে আমরা মাত্র 85 দিন হলো সরকারে এসেছি। এর আগেও আমরা পানি বিরোধী দলে থাকা অবস্থাতেও বেগম খালেদা জিয়া তিনি পানি বিশেষজ্ঞদের সাথে টিম করে তিনি মানে কথা একটা পেপার তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন, সেটা তো আমাদের কাছে আছেই। আমরা এগুলো নিয়ে আরও কাজ করব ইনশাল্লাহ। দেশ জনগণের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আমরা আমাদের ভয়েসটা সেখানে রেইজ করব এবং সেটা আমরা আদায় করার জন্য চেষ্টা করব। সেটা রহিন হোসেন প্রিন্স আলোচনা শুনছিলেন পদ্মা ব্যারেজ বাস্তবতা এবং আমাদের দিক থেকে সংকটগুলি আসলে কি কি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি খুব মনোমুগ্ধ হয়ে কথা শুনছিলাম, কারণ এটা তো একটা বিরাট ব্যাপার, বিরাট প্রজেক্ট। এবং একেবারে শেষে যেখানে বিএনপি নেতা প্রিন্স শেষ করলেন ওইটা আরও একটু মনোমুগ্ধকর, কারণ আপনি কোশ্চেন করলেন যে গঙ্গা পানি চুক্তি শেষ হচ্ছে ডিসেম্বর, এখানে কি করবেন? উনি বললেন যে মাত্র 85 দিনের সরকার, এখনো করে নাই। কিন্তু 85 দিনের সরকার এত বড় একটা প্রজেক্ট এই দিনে করলো, এটা তো বিরাট খবর। তো তার মানে তাদের এত বড় হোমওয়ার্ক, এত বড় সমীক্ষা, এত বড় বাংলাদেশের বিশেষজ্ঞরা করলো। আমার তো এটাই এই মিসম্যানেজমেন্টই তো হিসাবে মেলে না আর কি, যে এই কাজটা হলো না, এত বড় করতে পারলো কিভাবে। প্রশ্নটা হচ্ছে, এবার আসি, ধরুন আমাদের দেশে 35,000 কোটি টাকা, এটা আমি সমস্যা মনে করি না। হ্যাঁ, নিশ্চয়ই বাংলাদেশের সক্ষমতা আছে, টাকা নিয়ে আমার কোনো সমস্যা নাই। বাংলাদেশে যদি 24টা জেলার 7 কোটি মানুষ সুবিধা পায়, যে কোনো প্রজেক্ট নেওয়াই উচিত, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। অন্য কোনো দেশের কাছে শুনতে হবে কেন, সেটাও আমার প্রশ্ন, সেটাও আমি শুনবো না। এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। প্রয়োজনে যদি আমরা দেখি দেশের স্বার্থের জন্য এ ধরনের প্রকল্প করা যাবে, করতে হবে, আমাদের আপত্তি নেই। কিন্তু কতগুলো প্রশ্ন আসে, ওই যে আমি বললাম যে এই কয়দিনে এত বড়, আমিও ব্যক্তিগতভাবে বলি, বা আমার দল এটা নিয়ে তো আলোচনা আমরা করি নাই, সুতরাং দলগতভাবে বলছি না, আমি জেনারেল পজিশনটা একটু বলছি এবং প্রাথমিক প্রতিক্রিয়া বলছি। দেখেন, প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের নদীর পানি প্রবাহ ঠিক না রাখলে দেশটাই চলবে না, এটা কে না জানি। এবং
আমাদের আমরা জেনারেলি জানি 54টা নদীর উৎস, এবং এখন তো এটা বেরোচ্ছে 126টা নদীর উৎস কিন্তু ভারতে। তাহলে প্রথম ব্যাপার হচ্ছে যে আমি এই ধরনের একটা প্রজেক্ট করার মধ্য দিয়ে আমি কি আমার ওই উৎসর জায়গা থেকে পানির প্রবাহ ঠিক রাখতে পারবো? ঠিক রাখতে পারলে তো অসুবিধা নেই, প্রথম কথা। প্রসঙ্গক্রমে বলে যাই যে এই প্রকল্প করার পরে ধরুন প্রকল্প হয়ে গেল, গঙ্গার পানি তারা যদি ওইখান থেকে না ছাড়ে, আমি যদি ওই জায়গাটা ঠিক মতো না করতে পারি, তাহলে কি আমার এখানে প্রবাহ ঠিক থাকবে? হিসাব করে মিলান। সুতরাং এই ধরনের জিনিস এত সহজ বলে আমাদের কাছে মনে হয় না। বড় প্রশ্ন হচ্ছে কে সমীক্ষা করলো, সমীক্ষা রিপোর্টটা কি, তো সেটা বলুক। বাংলাদেশের কোন বিশেষজ্ঞ দিয়ে সমীক্ষা করা হয়েছে এবং তারা এটা বলছে, সেটা আমাদের জানা দরকার। এইখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের একটা তিস্তা ব্যারেজ আছে না, জি, তার ফলাফল কি এটা কোনো মূল্যায়ন আমরা করেছি? আমরা কি ওইখানে ওইটার ফলাফলটা কি আমরা বলেছি? পরিষ্কার হোক, যদি ভালো হয় কোনো অসুবিধা নেই। ফারাক্কা তো একটা আমাদের জন্য সর্বনাশা, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নেই, কিন্তু ফারাক্কা ভারতের জন্য তো সর্বনাশা। কারণ ওই যে বিহারের কি নাম, ওই যে সে তো বলছে এটা ভাঙতে হবে, এবং তারা তো ভাঙা শুধু না, নীতিশ কুমারের সময় ভাঙা না, পরিবেশবাদীরা কিন্তু ওইখানে আনুষ্ঠানিকভাবে ওইটা যে মানে কোদাল নিয়ে ভাঙার সূচনাও করেছিল বেশ কয়েক বছর আগে, মনেই করে। কারণ আপনি এই ধরনের ব্যারেজ, এটা একটু মনে রাখতে হবে যে নদী তার অবাধ প্রবাহ যদি ঠিক না রেখে আপনি খালি বাদ দিয়ে কিছু করতে চান, এর ফলাফল দুনিয়াতে ভালো হবে। বোঝার জন্য একটু এক সেকেন্ড একটু বলি, আমি যে কোশ্চেনগুলো করলাম এর মধ্যে একটা বড় কোশ্চেন হচ্ছে ওই যে নদীর পানির তলদেশ উঁচু হয়ে থাকবে, তাহলে ওইটা কী করবে? আর সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন জায়গায় এর প্রভাব যদি লবণাক্ততা অন্য জায়গায় আসে, এর ফলাফল কি? আমার শেষ কথা হচ্ছে, যদি সরকার এটা প্রমাণ করতে পারে দেশের জন্য ভালো, আমাদের আপত্তি নাই, কিন্তু একটু জানাই আপনাকে এবং জানতে চাই সরকারের কাছে, শেখ হাসিনার সরকার একটা বদ্বীপ পরিকল্পনা আসবো 2100 ছিল একবারে, আপনি কি জানেন এইটা তার পার্ট কিনা? এটা তার পার্ট। ওই পরিকল্পনা সম্পর্কে সরকার আমাদেরকে জানাক যে বদ্বীপ 2100 পরিকল্পনা সম্পর্কে তাদের এটা আমরা জানতে চাই। গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি সিকান্দার রেমান। রুহুল হোসেন প্রিন্স, আপনি বেশ কিছু প্রশ্ন আমাদের বিএনপি নেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের কাছে রাখছিলেন। সময়ের স্বল্পতার কারণে বিরতির আগে আমরা পুরোটা শুনতে পারিনি, আপনি সংক্ষেপে যদি প্রশ্নগুলি না, আমি ওনার কাছে রাখিনি। আমি বলেছি সরকার যে প্রকল্পটা পাশ করলো, সেই প্রকল্প সম্পর্কে সরকার জনগণকে কতকগুলো বিষয় পরিষ্কার করুক। পরিষ্কার করে যদি দেখি এটা জনস্বার্থে রাজি আছি, আর যদি পরিষ্কার করে দেখি জনস্বার্থে না, তাহলে সরকারকে এটা পুনর্মূল্যায়ন করা উচিত। সেই জন্য আমি সহজে বলি। তার আগে বলি উন্নয়ন প্যারাডাইমের অ্যাটিটিউড কি। আমাদের পজিশন হচ্ছে আপনি উন্নয়নকে আমরা দেখব তার সামাজিক প্রভাব কি, পরিবেশগত প্রভাব কি। এইবার ওই দুইটা তারা হিসাব করে আমাদেরকে বোঝাই দিক। সামাজিক প্রভাব যদি এটা হয় 24টা জেলার 7 কোটি মানুষ প্রকৃত সুবিধা পাবে, আমার আপত্তি করবো না, কিন্তু প্র্যাকটিক্যাল বুঝে। পরিবেশগত কোন সমীক্ষা করেছে, কারা করলো, এটা জানতে চাই। আমরা জানতে চাই তিস্তা ব্যারেজ, তার আমাদের অভিজ্ঞতা কি। আমরা জানতে চাই যে এই ধরনের একটা ব্যারেজ হলে পাংশা থেকে রাজশাহী পর্যন্ত 145 কিলোমিটার, সেইখানে যে বন্যা হবে, এখানে পাড় ভেঙে যাবে, পানি এই তলদেশ যে উঁচু হয়ে আসবে, এইটার রেমেডি তাদের কাছে আছে কিনা? অবশ্যই শেষ করি আছে কিনা? থাকলে তো অবশ্যই খালি মুখে বলেন না, আমি সাইন্টিফিক কাগজ দেখতে চাই। থাকলে অসুবিধা নাই। এলাকায় যে লবণাক্ত বৃদ্ধির এটা সাইন্টিফিক বেসিস আমরা জানি। কেন আমি এই কথা বলছি, শেষে 1 সেকেন্ডেই বলে শেষ করব, যে সেই লবণাক্ততা হবে কিনা। তাহলে এই ধরনের জায়গাগুলো, তারপর হচ্ছে আমি যদি এই ব্যারেজটা করি, তাহলে আমরা অভিন্ন যে নদীর উৎস, ওইখান থেকে যদি তারা গঙ্গার পানি বন্ধ করে দেয়, তাহলে আমার কি ধুধু মরুভূমি হবে না কি হবে? কারণ ফারাক্কা ব্যারেজে ইন্ডিয়ার উদাহরণ কিন্তু ভালো না। আমি বলেছি যে এই জায়গাগুলো জনগণের কাছে পরিষ্কার করতে হবে এবং তার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে দেশীয় বিশেষজ্ঞ দিয়ে। আর একটা মনে রাখতে হবে, একটা বদ্বীপ পরিকল্পনা, গতবারে এটা আমরা বদ্বীপ পরিকল্পনা 2100 যেটা হয়েছিল, ওইটা নিয়ে আমরা কতগুলো কাজ করেছিলাম। তখন আমরা বুঝেছিলাম যে এই জিনিসটা হুটহাট করে করা উচিত না, এটার সামাজিক প্রভাব এবং পরিবেশগত প্রভাব ভালো না। কারণ এগুলো সাধারণত নেদারল্যান্ড তার মাটি অন্য বিবেচনা করে যেভাবে করা হয়, আমাদের দেশের ওরিয়েন্টেশনে এইগুলো করা হয় না। সুতরাং এগুলো আমাদের আরও পরীক্ষা নিরীক্ষা করেই করা উচিত। প্রয়োজনে এর প্রয়োজনীয় সংযোজন করেই যদি দেশের সাথে ভালো হয় তখন করতে হবে। কিন্তু বড় প্রজেক্টের নামে
যদি আমি অন্য কিছু করি যা ভবিষ্যতে জনগণের জন্য উপকার না, সেটা ভেবে দেখা দরকার। কিন্তু এইটা আমি মোটেই অস্বাভাবিক মনে করি না। 35,000 কোটি টাকা আমি কোনো সমস্যা দেখি না। কোনো দেশের কাছে শুনে করতে হবে সেটা আমি প্রয়োজন মনে করি না। আমার দেশের প্রয়োজনে আমি করব, কিন্তু আমাদের বিবেচনা করে করতে হবে। আমি যার জন্য একটা প্রশ্ন করেছিলাম যে উনি যখন বললেন যে ওই যে গঙ্গার পানি, ওই আপনি যখন প্রশ্ন করলেন ওইটা হিস্সা আদায়ের জন্য আমরা তখন গ্যারান্টি ক্লজ পারবো কিনা, উনি বললেন যে এই 85 দিন, এই দিনের সরকার তারা তো এই সময় হিসাব নিকাশ করে করবো। তো আমি প্রশ্ন এই জন্য করেছিলাম যে এই জায়গাটায় 85 দিনে পারলো না এই সরকার হুট করেই, এই 85 দিনের মধ্যে এত বড় একটা প্রজেক্ট কোন কোন তথ্যপত্রের ভিত্তিতে করলো, এইটা ভাই আমি বুঝি নাই, আমাদেরকে বুঝাই দেন। জি প্রিন্স, আমার মনে হয় যে কমিউনিস্ট পার্টির প্রিন্স ভাই তিনি আমার কথাকে ধরতে পারেন নাই। আমি বলেছিলাম যে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে বিশিষ্ট পানি বিশেষজ্ঞ জনাব ATM আব্বাস, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পানি বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং দীর্ঘদিন থেকে তিনি আপনার পানি নিয়ে কাজ করতেন, এবং সেই আমাদের শুধু বাংলাদেশ নয়, আমাদের এই উপমহাদেশে একজন সবচেয়ে বড় পানি বিশেষজ্ঞ হিসাবে তাকে বিবেচনা করা হয়। তার সময় থেকেই কিন্তু ওই পদ্মা ব্যারেজ নিয়ে আপনার কাজ শুরু হয়েছিল, এবং তার নেতৃত্বে বাংলাদেশের যারা পানি বিশেষজ্ঞ, অন্য কোনো দেশের নয়, তারা কিন্তু দীর্ঘদিন থেকে এই কাজগুলো করেছে, এবং সেইগুলো বিএনপির হাতেও যেরকম আছে, সরকারের নথিতেও কিন্তু সেগুলো আছে। পরবর্তীতে বিভিন্ন সময় সরকার, যেমন ধরেন 2091 সালে যখন বিএনপি সরকার আসলো, তখনও কিন্তু আমরা পদ্মা ব্যারেজ নিয়ে আমরা কাজ শুরু করার প্রক্রিয়া শুরু করেছিলাম। সেই সময় কিন্তু একটা সমীক্ষা হয়েছিল, এবং এই সমীক্ষাগুলো, আমি আবারও বলছি, এই সমীক্ষাগুলো বাংলাদেশের পানি বিশেষজ্ঞরা সেই 1976 সাল থেকে কিন্তু করে আসছে। সেইটা কিন্তু এখনও উপজীব্য আছে। এবং আপনি এই যে উনি বলছেন যে এই 84 দিনে আমরা কি এত বড় একটা প্রকল্প নিয়ে ফেলাম, না, সেটা 1976 সাল থেকে এটা চলে আসছে। সেই সমীক্ষাগুলো আবারও বলছি আমাদের কাছেও যেরকম আছে, সরকারের কাছেও সেরকম আছে। সরকারের সেই নথি থেকেই ওনাদের কাছে নাই, সেটা ওনারা বলতে পারবেন। নিশ্চয়ই কমিউনিস্ট পার্টি একটা দায়িত্বশীল দল, তাদের কাছে আমি বলছি উনি শেখ হাসিনার বদ্বীপ 2100 যে পরিকল্পনা, সেটার সাথে এটা মিলিয়ে ফেলছেন। শেখ হাসিনার যে বদ্বীপ 2100 পরিকল্পনা ছিল, আমি বলছি আসতে দেন, ডেল্টা মহাপরিকল্পনা যেটা ওনারা বলেছিলেন, সেখানে এটা ছিল, সেটা ছিল ভারতের সাথে যৌথভাবে করা এই প্রকল্প। কিন্তু আমরা ভারতের সাথে যৌথভাবে করছিলাম, এবং যা ভারতের সাথে যৌথভাবে করার জন্য তখন আপনার ভারতের থেকে কিছু এক্সপার্ট টিমকে এনেও কিন্তু এটাকে তারা সমীক্ষা করেছিল। আমাদের সেই সমীক্ষায়, আমাদের যে এখন যে সমীক্ষা আমাদের হাতে আছে, সেখানে ভারতের সমীক্ষা নাই। একেবারে 100% বাংলাদেশের পানি বিশেষজ্ঞরা, এক্সপার্টরা এই সমীক্ষাটা করেছেন, এবং সেটা ভারতে শেখ হাসিনার বদ্বীপ মহাপরিকল্পনার যেটা অংশ যেইভাবে তিনি করতে চেয়েছিলেন, সেটাকে এই আমাদের যে পরিকল্পনা, এটা কিন্তু সেটা না। হ্যাঁ, এখানে আমাদের প্রিন্স ভাই কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা আমি অ্যাড্রেস করি। যেমন ধরেন পানির প্রবাহ ঠিক রাখা যাবে কিনা, অবশ্যই ঠিক রাখতে হবে। এবং কে সমীক্ষা করেছে তো আমি এটা বললাম। আর উনি বলে যে তথ্যপত্র আমাদের কাছে, সেটাই ধরে নেব আমরা, আব্বাস সাহেবের সময় থেকে শুরু হয়েছে, সেটার ক্রম কি বলে এটাকে ধারাবাহিকতায় যেগুলো হয়েছে, বাংলাদেশের বিশেষজ্ঞরা ভারত থেকে এসে যে করেছেন, তার নাম বলেন না, তাহলে আমরা কথা এটা ভাই আমি এই মুহূর্তে তো আমি কাছে নিয়ে আসি নাই। আপনি যদি আমাকে বলেন, ঠিক আছে, আমি আমার কাছে যদি যেটুকু কাগজ আছে আমি আপনাকে পাঠিয়ে দেবো। এবং দরকার হলে আপনি আমাদের, আপনি তো উনি আপনাদেরও সহকর্মী, আমাদের পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন, নিশ্চয়ই তিনি আপনাকে এই তথ্য সমীক্ষা দিয়ে আপনাকে সহযোগিতা করবেন। তো উনিও আমাকে, আমি এখন যেটা বলছি, উনি গতকালকে আমি তার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি, যে সেটাভাবেই কিন্তু আমি এই কথাগুলো বলছি আর কি। এটা একেবারেই আমাদের পানি বিশেষজ্ঞদের করা। বদ্বীপ পরিকল্পনার অংশ হিসাবে যেটা করতে চেয়েছিল, সেখানে ইন্ডিয়ান একটা টিম এসে কাজ করেছিল, সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি আবারও বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি ওইটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। লবণাক্ততা শোনেন, আমাদের এই যে কি বলে পদ্মা ব্যারেজে যে আপনার করার যে উদ্দেশ্য, সেটাও কিন্তু লবণাক্ততার নিয়ন্ত্রণের জন্য কিন্তু এটা করা হয়েছে।
এবং অন্যান্য এলাকায় যে লবণাক্ততা বাড়বে বলা হচ্ছে সেটা নিয়ন্ত্রণের জন্যও কিন্তু সে পদক্ষেপ রাখা হবে। উনি বললেন যে অন্যান্য অববাহিকায় 20 ফুট উঁচু আপনার পলি পড়ে যাবে, সেটা খনন করার উদ্যোগ রাখতে হবে, সেটা রেখেই কিন্তু আমাদের এই মহাপরিকল্পনাগুলো করা হচ্ছে। এই যে 35,000 কোটি টাকার যে পরিকল্পনা, এটা কিন্তু ওগুলোকে নিয়েই কিন্তু এই পরিকল্পনাটা, এটা উনি বলছেন এটা আমরা জানলাম না, শুনলাম না, হলো না, এটা তো আমাদের চলমান প্রক্রিয়া। আপনার 2 দিন পরে তো তিস্তা ব্যারেজও আসবে, তিস্তা নিয়েও কাজ করবে। আর এই পরিকল্পনার কথা আমাদের নির্বাচনী অঙ্গীকার, তারেক রহমান আমাদের দলের চেয়ারম্যান, তিনি যখন এই অঞ্চলগুলিতে নির্বাচনী সফর করেছেন, খুলনা, যশোর কিংবা এই যে রংপুর, আপনার এই যে রাজশাহী, তখন কিন্তু এই ব্যারেজের কথা তিনি কয়েকবার উচ্চারণ করেছেন। এটা আমরা নির্বাচনী অঙ্গীকার, সেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করার জন্যই কিন্তু আজকে এই মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবং আরও একটা তিস্তার ব্যাপারেও কিন্তু আসছে, হয়তো আগামী বাজেটের আগে হয়তো সম্ভব হবে না, বাজেটের পর যান ওখানে জাগোবাহে তিস্তা, জাগোবাহে, এটা গাইবান্ধা আমাদের বাড়ির কাছেই হয়েছিল। তো সেখানে যে আপনার জাগোবাহে যে চীনের প্রজেক্টে যেটা ওইটা জাগোবাহে যে আন্দোলন শুরু হয়েছিল, তিস্তা প্রজেক্টের না না ওটা অন্য, ওটা জাগোবাহে যে আন্দোলন সেটা আপনি সেই সময় আপনি দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেখানে কিভাবে দিনের পর দিন, রাতের পর রাত সেখানে নারী, পুরুষ, শিশু তারা টর্চ লাইট জ্বালিয়ে, মোবাইলের লাইট জ্বালিয়ে, হারিকেন মশাল জ্বালিয়ে তারা সেখানে জাগোবাহে স্লোগান দিয়েছে। ওটাকে তখনই আমাদের নেতা তারেক রহমান তিনি সেটাকে অঙ্গীকার করেছিলেন, সেখানে সরাসরি তিনি বক্তব্য রেখে এই কি বলে ওটাকে এই অনলাইনে যে লন্ডন থেকে সেখানে বক্তব্য রেখে সেই আন্দোলনের সাথে তিনি সহমর্মিতা এবং সংহতি জানিয়ে বলেছিলেন বিএনপি ক্ষমতায় আসলে আমরা সেটা করব ইনশাল্লাহ। সেই জাগোবাহে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেখানকার জনগণের যে আপনার মানে আকাঙ্ক্ষা, তিস্তা নদীর পানি বন্টন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, নদী ভাঙন রোধ, কৃষি ও জীবিকা রক্ষা, উত্তরাঞ্চলের উন্নয়নের এই যে তখন যে বিষয়গুলো ছিল, এগুলো প্রত্যেকটা জিনিস আমরা বাস্তবায়ন করব। এদিকে আপনার এই যে পদ্মা ব্যারেজের মাধ্যমে এখানে প্রায় 7 কোটি মানুষ, ওখানেও প্রায় সমপরিমাণ মানুষ, সেই এই মানে 12 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য এবং সেখানে নদীর নাব্যতা রক্ষা করে সেখানে আপনার এই কাজগুলো করা হবে। এবং এটা আমি আবারও বলছি, যেটা আমাকে প্রিন্স ভাই একটু একটা কথা বলে হয়তো একটা বিভ্রান্তির সৃষ্টি হবে বলে আমি মনে করেছি, সেটা আমি আবারও বলছি যে এইটার সাথে ওই শেখ হাসিনার বদ্বীপের যে মহাপরিকল্পনার কোনো মিল নাই। এটা একেবারেই বাংলাদেশি বিশেষজ্ঞদের দ্বারা এটা করা হচ্ছে এবং এটা করার কারণে আমরা গঙ্গা পানির ন্যায্য হিস্যার জন্য আমাদের যে অবস্থান সেটা আমরা হারাবো, এটা একেবারে আমি একমত না। সেখানে আমাদের অবস্থানও শক্ত থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি 30 সেকেন্ডে এটা যেহেতু ভালো আলোচনা হচ্ছে, আমি খালি এক কথা উত্তর দিলে হবে। জাগোবাহে আন্দোলন আমি জানি, তারপরে খালি আপনি যেহেতু দলীয় যদি বলতে চান বলতে পারেন, এইটা কি আলাদা কোনো প্রজেক্ট নাকি চীন যে তিস্তার 2 পাড় বড় করে বিরাট শহরটর গড়ে তুলবে ওইটাই? না, জাগোবাহে আন্দোলনটা কি সেটা কোনটা প্রতিষ্ঠিত করা, ওই যে ওরা যেটা তিস্তা করতে চায় সেটা নাকি নতুন কোনো প্রজেক্ট? জাগোবাহে আন্দোলনটা নিশ্চয়ই আপনি জানেন, আমি এতক্ষণ বললাম এটা আমার বাড়ির কাছে, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায়, সেটা তো আদায়, তাহলে আলাদা কোনো প্রজেক্ট না? অবশ্যই এটা আলাদা প্রজেক্টই হবে। এখন চীন যে প্রস্তাবটা দিয়েছে সাথে এটা সম্পর্ক আন্দোলনের সাথে চীনের প্রজেক্টের কোনো সম্পর্ক নাই। চীন তো আগেই আপনার প্রস্তাব দিয়ে রেখেছে। দুইটা, জাগোবাহে কি আলাদা কোনো প্রজেক্ট? জাগোবাহে আন্দোলন, হ্যাঁ, জাগোবাহে প্রজেক্ট না, জাগোবাহে আন্দোলন। সে আন্দোলন নিশ্চয়ই আপনার খেয়াল আছে, জানি দলু ভাই, আমার এখানে ছবি আছে, আমি মাইলের পর মাইল নারী পুরুষ হেঁটে পদযাত্রা করে মানে প্রায় 70 কিলোমিটার তারা হেঁটে আপনার এই আন্দোলন করেছে। আমি একটু প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে চীনের প্রস্তাব দিয়ে রেখেছে। এখন যদি আমি তিস্তা ব্যারেজ করতে চাই, এটার মতো যদি নিজস্ব অর্থায়নে করি তাহলে তো একটা কথা, যদি আমরা বাইরের অর্থায়নে করি, চীনের প্রজেক্ট আছে সেটাও বিবেচনা করা যেতে পারে, ভারতও এখানে করতে চায় সেটাও বিবেচনা করা যায়, কিন্তু বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সেগুলো করতে হবে, বিদেশি যদি কোনো এখানে ইনভেস্টমেন্ট বা তাদের সহযোগিতা। আমি রুহিন হাসান প্রিন্স ভাই যে জিনিসটা সম্ভবত প্রশ্ন করতে চেয়েছেন সেটা হচ্ছে যে আন্দোলন তো তিনি বুঝতে পেরেছেন, তো সেখানে তো আন্দোলনের মাধ্যমে ফলটা কি হবে, ফলটা কি হবে, ফলটা কি হবে, সেই ফল যেটা হবে সেই ফলটা কি চীনের মাধ্যমে বাস্তবায়ন হবে কিনা বিষয়টা আমি কংক্রিট করি, শোনেন আলোচনা সোজা।
ওই তিস্তার ওইখানে পানির জন্য আমরাও তো অনেক লং মার্চ করেছি, জি। একটা আন্দোলন হয়েছে, জি। যে আন্দোলন আমরা জানি, জি। এবং বিরাট আন্দোলন নিঃসন্দেহে। কিন্তু বলছি যে চীন একটা প্রজেক্টের মধ্য দিয়ে ওইখানে তিস্তাকে তারা গড়ে তুলতে চায়, ক্লিয়ার? জি। তাহলে এইটা হচ্ছে দৃশ্যমান একটা জায়গা আছে। আমি বলতে চাইছি বিএনপি কি আলাদা অন্য কোনো তার বিকল্প কোন মডেল কি ওইখানে আছে কিনা? এইটা এখনো দৃশ্যমান হয় Okay, নাই, ঠিক আছে। বা এটা আর এখনো দরকার নেই। টেবিলে আসে নাই। মনে হয় যখন মানে এটা আর ঘোষণা দরকার নেই। হবে হ্যাঁ। তখন নিশ্চয়ই এটা জানা যাবে। আচ্ছা, যেমন ঠিক আছে, পদ্মা ব্যারেজ ঘোষণা আচ্ছা, হয়েছে, বুঝেছি, আমি বুঝে সেই গেছি। কারণে আমাদের কাছে আচ্ছা, আর কাগজপত্র ব্যাখ্যা আছে। দরকার নেই, তো clear। ওইটা যখন হবে তখন সব অবশ্যই সেটা জানা ঠিক যাবে। আছে। আবুল, এখানে মনে হয় একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। জাগোবাহে তিস্তা আন্দোলনটা, এটা গাইবান্ধার থেকে আপনি যে ভাসানী সেতুটা হয়েছে যে নদীর জি, উপরে, জি। আমি জাস্ট 15 দিন আগে ওইখানে আমি গিয়েছি, আমার এখানে ছবি আছে। ওখানে যারা ওই আন্দোলন করেছে তারা কয়েকজন আমার সাথে ছিলেন। আপনার নদীটা দেখলে আপনার রীতিমতো দুঃখ লাগবে যে এই ভারতের বাঁধের কারণে এত বড় একটা নদী, আমি যখন ছোটবেলায় দেখেছি সেই নদীটার এখন মনে হয় এই ঘরের এতটুকু জায়গা নেই, কিন্তু তারপরে ভাসানী সেতু করা হয়েছে, তার কারণ করতে হবে কুড়িগ্রামের সাথে, চিলমারির সাথে যোগাযোগের জন্য। এখন এই ধরনের আন্দোলন বাংলাদেশের মানুষ করতে পারে, আপনি করছে, কিন্তু এটা তো বাস্তবায়ন করতে হবে কিছু না কিছু। আপনারা যেই কথাগুলো বলছেন, আমি পানি বিশেষজ্ঞ না, আমি একজন সাংবাদিক হিসেবে যতটুকু বলি, যে প্রশ্নগুলো এনেছেন যে এটা আসলে কোথার থেকে আসলো এই প্রজেক্টটা, জিকে প্রজেক্ট। জেনারেল জিয়াউর রহমান তো অনেক আগে এগুলো নিয়ে সমীক্ষা করেছেন। জিকে প্রজেক্টেরই ধারাবাহিকতা আপনি এটাকে বলতে পারেন, যে বা এই মানে পদ্মা যে প্রকল্পটা নিচ্ছেন এখন আরেকটা প্রশ্ন আপনি এনেছেন যে এই যে মানে পরিবেশের উপরে আঘাত আসবে কি না আসবে। আচ্ছা, আপনি একটা জিনিস দেখেন প্রিন্স ভাই, বাংলাদেশে এখন কৃষি মানে যে জমিতে যে সেচ মানে দেওয়া হয়, এটা কিসের মাধ্যমে দেওয়া হয়? পানির নিচ থেকে ভূগর্ভস্থ পানি তুলে তারপরে যে পাম্পের মাধ্যমে দিচ্ছেন, আপনি ইলেকট্রিসিটি খরচ করে দেওয়া হচ্ছে। আপনি কেন দেওয়া হচ্ছে? আগে গ্রামের লোকেরা, আপনার গ্রামেও নিশ্চয়ই এরকম, যে খালগুলো ঠিক ছিল, নদীগুলো ঠিক ছিল, সেখান থেকে পানি মানে পাওয়া যেত। এখন ভূগর্ভস্থ পানির থেকে আপনি সেচ দিচ্ছেন, এতে পানির স্তর কি পরিমাণ নিচে নামছে, আপনি ইলেকট্রিসিটি খরচ হচ্ছে। তাহলে আপনি কি মনে করেন যে এরকম একটা প্রকল্প গ্রহণ করলে, এবং এর সাথে মানে আমি এটাকে বলি এই কারণে যে এই যে খাল খনন যে প্রকল্পটা নিয়েছে, আপনি এগুলো কিন্তু ইন্টারলিঙ্ক, আপনি যদি এগুলো সমন্বিতভাবে করতে পারে, বরং সেটা আমরা বলতে পারি সেটা ঠিক। যে সমন্বিতভাবে যদি করা যায়, তাহলে কিন্তু এই ভূগর্ভস্থ আপনার পানি কিন্তু আমাদের তুলতে হবে না কৃষকদেরকে, অনেক ক্ষেত্রে একটা বড় জায়গায়, এতে আমাদের পানির স্তর নামবে না। তাহলে এটা কি পরিবেশের জন্য ভালো না? এটা তো একটা ভালো জিনিস পরিবেশের জন্য। আচ্ছা, এখন লবণাক্ততার প্রসঙ্গে আসেন। সুন্দরবনের লবণাক্ততা আপনারা বলছেন, এখন তো এটা প্রাথমিক স্তরে আছে, আমি আশা করব যে মানে সরকারের পক্ষ থেকে জিনিসগুলো ক্লিয়ার করা হবে, যে আপনি ওনারা বলছেন যে লবণাক্ততা হ্রাস পাবে, জীববৈচিত্র্য রক্ষা পাবে। এখন যদি এটা হ্রাস পায়, তাহলে এটা ডাটাবেস কি বা এটা কোথা থেকে আসলো, সেটা ইমিডিয়েটলি ক্লিয়ার করাটাই বেটার আর কি, ভালো। তার কারণ এটা না করলে এই যে আপনারা যেরকম প্রশ্ন তুলছেন, এই প্রশ্নটা থাকবে। আচ্ছা, এটা কিন্তু জিডিপিতে আমাদের দশমিক আপনার 4-5 ভাগ, মানে প্রায় ধরেন মানে 0.5% আপনার জিডিপি প্রবৃদ্ধি আমাদের বাড়াবে বছরে। এটা কিন্তু একটা বড় জিনিস, এটা বাড়াবে আপনার। তারপরে আমাদের দেশের প্রায় 37 ভাগ আপনার ফসলি জমির পানির সমস্যা সমাধান করবে। এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। এখন ধরেন টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে হয়তো আপনারা বা আমরা কথা না বললেও যারা বিশেষজ্ঞ আছেন তারা কথা বলতে পারেন, সরকার এটাকে ক্লিয়ার মানে একটা স্বচ্ছ জিনিস সংসদের মাধ্যমে হোক, যেভাবে হোক বলতে পারেন। কিন্তু একটা জিনিস তো আমরা বুঝি, যে আপনি 55 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনি কি লক্ষ্য করেছেন যে আমাদের মতো একটা যেই দেশ যেখানে 4120 কিলোমিটার ভারতের সাথে সীমান্ত, মানে লিটারালি আমরা ভারত দ্বারা পরিবেষ্টিত, ওর উপরে আমরা মানে নির্ভরশীল, সেখানে এই পানি অস্ত্র সব সময় আমাদের উপরে ব্যবহার করছে, একটা না একটা। তারা যুদ্ধ না করেও আমাদের সাথে সারাদিন 24 ঘন্টা আমাদের সাথে যুদ্ধে আছে, আমরা কোনো যুদ্ধের বাইরে কিন্তু নেই। ওই ভাই যেমন বলছিলেন যে পাকিস্তানের সাথে যে সিন্ধু নদের যে মানে চুক্তি, ঝিলাম নদীর সাথেও আছে, আরও একটা নদীর সাথে আছে এরকম, সেগুলো নিয়েও ভারত আপনার গত বছর কিছু সমস্যা সৃষ্টি করতে গিয়েছিল। এখন পাকিস্তানের সাথে হয়তো সুবিধা করতে ওইভাবে পারে না, তার কারণ হচ্ছে যে আপনাকে যখন মানে নিজের দেশের সক্ষমতা থাকে সেই, তখন আপনি কিন্তু নেগোসিয়েশনটাকে ভালোভাবে এগিয়ে নিতে পারেন। পাকিস্তানের হয়তো সেই সক্ষমতাটা আছে, সামরিক সক্ষমতা, অর্থনৈতিকটা হয়তো নাই, কিন্তু তার সাথে কিন্তু বড় যে বন্ধু রাষ্ট্রগুলোর একটা বড় ধরনের সম্পর্ক থাকে, সেগুলোর মাধ্যমে সে একটা আঞ্চলিক বলেন আন্তর্জাতিক একটা ম্যানুভার করে সেটাকে ঠিক করতে পারে। এখন জেনারেল জিয়াউর রহমান কিন্তু এক্স্যাক্টলি তাই করেছিলেন, বেগম খালেদা জিয়াও তাই চেষ্টা করেছিলেন। এখন এরশাদের সময় এরকম কিছু হয়েছে, আমি অস্বীকার করব না,
বাংলাদেশের এখন যেটা আপনার ওনার কথা অনুযায়ী ধরা দরকার, আপনার কথা অনুযায়ী ধরা দরকার যে হ্যাঁ আমরা এগুলো করব, কিন্তু এই যে সক্ষমতাটা তৈরি, ভারতের সাথে আমরা কিভাবে নেগোসিয়েশন করব, এই জিনিসগুলো, এই পানি অস্ত্র ব্যবহারটা কিভাবে আমরা এটার থেকে বেরিয়ে আসতে পারি, কারণ এটা আমার জীবন মরণ। বাংলাদেশে তারা যুদ্ধ না করে যুদ্ধের মধ্যে আমাদেরকে রাখছে, সীমান্তে আমাদের হত্যাকাণ্ড চালাচ্ছে। তারা আমাদের এমন কোনো কিছু নাই, আপনারা হয়তো জানেন না যে আমাদের সামরিক অস্ত্র কিনতে গেলেও তারা বাধা প্রয়োগ করে না, এই পাল্লার বেশি তুমি মিসাইল কিনতে পারবে না, এরকম 101টা বাধা তারা তৈরি করে। তার মানে কি আপনি বলতে পারেন এইগুলো নিয়ে কথা বলেন যে বাংলাদেশের স্বাধীনতা থাকছে কোথায়, সার্বভৌমত্ব থাকছে কোথায়? আমরা সব সময় শুধু স্বাধীনতার চেতনার কথা বলি, কিন্তু ধরেন এই পানি অস্ত্রের বিরুদ্ধে আমরা কয়জন কথা বলেছি? আমাদের ফোকাল পয়েন্টটা ধরেন টেকনিক্যাল বিষয়ের বাইরে এই জায়গায় নিয়ে আসেন যে আমরা কতদিন আমরা একটা জাতি এটাকে মোকাবেলা করব। একটা সীমা আছে তো সব কিছুর। ধরেন এই যে জাগো ভাই তিস্তা গ্রামের লোক মানুষগুলো গিয়েছিল সেখানে, আমি রাত্রেবেলা মনে হয় 11টা না 11:30টার সময় সেখানে গিয়েছি দেখতে, যে আমি রীতিমতো দুঃখ লেগেছে যে আমি ছোটবেলায় যে নদী দেখেছি সেই নদী নেই। আপনাদের গ্রামেও সেরকম অবস্থা, কতদিন এরকম করে চলবে? এখন ধরেন খাল খনন করছে, এটা নিয়েও সমালোচনা হচ্ছে, যেখান থেকে পয়সা লুটপাট হবে, চাঁদাবাজি হবে, এটা কি সব বলে। তো কথাটা হচ্ছে আর কিছুই কি করতে পারবো না আমরা নিজেদের পক্ষ থেকে? আপনি জেনারেল জিয়ার এই খাল খনন পরিকল্পনা, যদি আমি ছোটবেলায় স্কুলে থাকতে এগুলো আমাদেরকে নিয়ে গেছে, আমি 76 সালে ক্লাস 6-এ পড়ি, তখন আমাদের ছোট বাচ্চাদেরকে খাল খনন করতে নিয়ে গেছে, আমরা গিয়েছি, হাসতে হাসতে গিয়েছি, একটা সিঙ্গারা খেয়েছে আমাদেরকে। এখন কি এগুলো করা যায় না? এগুলো তো আমাদের বিভিন্নভাবে করা যায়। বরং আমি মনে করি যে সরকারি যে ঢাকায় বা অন্যান্য বড় শহরে যে হকার রিক্সাওয়ালারা চলে এসছে, এনাদেরকে নিয়ে যে আপনার এই টাকাটা ওইখানে টাকা খরচ করুক, তাদের কর্মসংস্থান হোক, এদেরকে খাল খনন করতে বাংলাদেশে নামিয়ে দেন, আপনার পরিবেশ রক্ষা হবে, বাংলাদেশে মাছ চাষ বৃদ্ধি পাবে, আপনার এই ভূগর্ভস্থ পানি তুলতে হবে না। এই প্রসঙ্গগুলো নিয়ে মানে আমরা কথা বলতে পারি, কিন্তু এইগুলো খাল খননের ব্যাপারে কিন্তু ওই যে ইয়ের মাধ্যমে, ভেকোর মাধ্যমে যেটা করা হয় সেটাকে বলা হচ্ছে 70%, আর জনগণের কোদাল দিয়ে যারা একদম নিঃস্ব মানুষ তাদেরকে 30% দিয়ে আপনার এটা খনন করতে হবে, কারণ তাদের হাতে যেন টাকাটা দিয়ে আপনি এই পরিকল্পনা নাও। আপনি যদি গ্রামগুলোতে যান, গ্রামে আপনি গেলে দেখবেন যে গ্রামে এখন কোনো জায়গায় আর কোনো মানে আপনার নদী খাল টাল এগুলোর অস্তিত্ব প্রায় বলতে গেলে নাই। আপনি সব হচ্ছে মানে ভরাট হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। কেন? এই যে আপনি যশোরে আমাদের মাইকেল মধুসূদনের সেই বিখ্যাত নদী কপোতাক্ষ নদী, আপনি দেখেন সেটার কি অবস্থা, কিছুই নাই ধরতে গেলে। ফরিদুল হক, আলোচনা হচ্ছিল আমাদের পানি প্রবাহ নিয়ে, বিশেষ করে গঙ্গা ব্যারেজ এবং তিস্তা চুক্তি, এবং এখন এই বছরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, সেটা তো সামগ্রিক বিষয়ে আলোচনাটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে আপনার কাছে রাজনীতিবিদ হিসেবে আমার কাছে জানতে চাওয়া, আসলে অন্তত দেশের স্বার্থে, যেটি আমাদের রুটবে সবসময় বলছিলেন, এই জায়গাগুলিতে ঐক্যমত হওয়া যায় না সবার? নিশ্চয়ই, আমি তো এটার কথা বলছি, আমি আবার বলি, আমি একদম স্পষ্টভাবে বলছি যে এই বলার আগে 2টা পয়েন্ট আবার মনে করাই দিই। আমি বলছি যে আপনি খাল খনন করেন, ব্যারেজ করেন, নো প্রবলেম। সমস্যা হচ্ছে যে আপনাকে নদীগুলোকে বাংলাদেশের ব্লাড লাইন হিসেবে দেখতে পারতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে নদীর উপরে যে কোনো ধরনের প্রতিবন্ধকতাকে আপনার সার্বভৌমত্বের উপরে আঘাত হিসেবে দেখতে পারতে হবে। সো দিস ইজ নট এ কোশ্চেন অফ এনি গভর্নমেন্ট, এটা একটা ন্যাশনাল কোশ্চেন। আপনার ন্যাশনাল ধরেন ইউনিটির মধ্য দিয়ে আপনাকে এটা করতে হবে। সো এটা সার্বভৌমত্বের প্রশ্ন। তো এইখানে ধরেন 2টা বড় জিনিস আছে, এটা তো খুব পরিষ্কারভাবে আমি বুঝি, আমি একদম অনলাইনে আমি বুঝে শুনেই বলছি। হ্যাঁ, আমি সবার থেকে ছোট, আমার ভুল হতে পারে, আপনারা ধরিয়ে দিবেন। সেটা হচ্ছে যে আপনাকে পানি প্রবাহ ঠিক রাখতে গেলে 1997 সালের ওই আইনে স্বাক্ষর করতে হবে, অনুস্বাক্ষর করতে হবে। সেটা আমি দাবি জানাচ্ছি এখান থেকে, পার্লামেন্টের এটা নিয়ে আলোচনা হওয়া উচিত, আমি এটা দাবি জানাচ্ছি। এবং পাশাপাশি আপনার শুধু একবার গঙ্গা নিয়ে আমরা আলাপ করব, একবার তিস্তা নিয়ে আলাপ করব, একবার আরেকটা নিয়ে আলাপ করব, নো, এটা 54 বছর পার হয়ে গেছে, কিংবা আরও 55 বছর পার হয়ে গেছে। আপনাকে এই পুরো পানি ব্যবস্থাপনা নিয়ে আলাপ করতে হবে এবং এইটাকে সার্বভৌমত্বের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। দেখলে দেন আপনি যেটা করবেন, আপনি ন্যাশনাল কাউন্সিল করবেন, সবাইকে এটার মধ্যে ইনভলভ করবেন। এবং আমি তো দাবি জানাচ্ছি, আপনি আঞ্চলিক জোট করার জন্য আঞ্চলিক নদী কনভেনশন করেন, বাংলাদেশ এটার জন্য সবচেয়ে বেশি সাফারার, তাহলে আপনি কেন করবেন না? আপনাকে এটা করতে হবে। সো এখন এটা কে করবে? এটা করবে এখন গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের সাথে আমাদের ধরেন বিরোধিতা আছে, এটা থাকবে। ধরেন যে প্রশ্নের উত্তর আমি পাবো না, আমি তো সেই প্রশ্নের উত্তর তুলবো, কিন্তু পদ্মা ব্যারেজ সহ যে
কোনো প্রকল্প যদি বাংলাদেশের জন্য ভালো হয় আমি তো তাকে সহযোগিতা করব, কিন্তু যে জায়গাগুলোতে কোশ্চেন আছে সেইগুলো কোশ্চেন তুলে জনগণের সামনে ওপেন করা, এটা তো বিরোধী দলের রাজনৈতিক কর্মী হিসেবে আমার কর্তব্য, দায়িত্ব না, এটা আমার কর্তব্য। আমি সেই জায়গা থেকে প্রশ্ন তুলছি। কিন্তু কথা হচ্ছে যে এই যে 97 সালে পানি প্রবাহ কনভেনশনে অনুস্বাক্ষর করেন এবং পানির প্রবাহ ঠিক করার জন্য এটাকে সার্বভৌমত্বের প্রশ্ন আকারে ডিল করেন। একটা প্রশ্নকে যদি আপনি সার্বভৌমত্ব আকারে ডিল করতে পারেন, ইন্ডিয়ার সাথে আমাদের যতগুলো ইস্যু আছে এর ভেতরে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে পানি। সীমান্ত হত্যা আরেকটা প্যারালালে আরেকটা ইস্যু, এর বাইরে অন্য অন্য আরও ইস্যু আছে। তো এই একটাকে যদি আপনি ডিল করতে পারেন, আমরা তখন জাতি হিসেবে কিংবা অ্যাজ এ জনগোষ্ঠী হিসেবে আমরা এটাকে ডিল করা শিখে যাব। সো এবং এইটা ডিল করার জন্য যেরকম একটা মোমেন্টাম দরকার হয় মানে বাংলাদেশে, আমি মনে করি বাংলাদেশ, আপনারা ভুল হলে মাফ করে দিবেন, বাংলাদেশ ইতিহাসের সর্বোচ্চ ওই মোমেন্টামের মধ্যে আছে। জাস্ট এ সিঙ্গেল কল জাগো বাহে বলে হাজার হাজার মানুষ যাচ্ছে না। আপনি বর্ডারে প্রবলেম হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ বর্ডারে আপনি দেখছেন না, কৃষকরা দা হাতে বর্ডার পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তার মানে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই প্রশ্নে আমাদের মধ্যে যত ইন্টারনাল ধরেন দ্বিমত থাকুক সেগুলো খুবই মাইনর ইস্যু, কিন্তু সার্বভৌমত্ব ইস্যুতে আমরা খুবই মেজরলি একমত। এই ইস্যুকে, এই যে মোমেন্টাম, এই মোমেন্টামকে আপনি কাজে লাগাবেন না, তো কাজে লাগানোর জন্য দিস ইজ দ্য টাইম। এখন পদ্মা ব্যারেজের আলোচনা আসছে, আমরা আলাপটা এখন করতেছি, এইগুলোকে অনবোর্ড করেন। অনবোর্ড করলেই তো এই পরিস্থিতি ইয়ে হয়ে যাবে। মানে আমি এটাকে পরিষ্কারভাবে মনে করি যে এটা শুধু একটা নদী কিংবা একটা ব্যারেজের প্রশ্ন না, এটা আমাদের কারণ ব্লাড লাইন তো এতগুলো নদী, আপনি সব জায়গায় যদি আমাকে আটকে দেয়, আমার এই ভূখণ্ডের যে মানে ভূখণ্ডের যে জিওগ্রাফিক্যাল হিস্ট্রি, যেভাবে এই ভূখণ্ডটা গড়ে উঠছে হাজার বছর ধরে, নদীগুলো আটকে দিলে পুরো ভূখণ্ডের নকশা বদলে যাবে। তো নকশা বদলে গেলে আমার এখানকার জীববৈচিত্র্য, মানুষ, পানি, মাছ, বহু কিছুর সাথে এটা রিলেটেড, আমি এত কিছু বলতেও পারবো না। তো ওই জায়গা থেকে দেখার ব্যাপার, আমি এটার জন্য একদম স্পষ্ট দাবি জানাচ্ছি। জি, রহিন প্রিন্স, আমরা প্রসঙ্গক্রমে চলেই এসেছে যে সীমান্ত হত্যার বিষয়টি, বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত হচ্ছে বাংলাদেশ ভারতের সীমান্ত। তো এতদিন যে বিষয়টি বলা হচ্ছিল যে ভারতের পশ্চিমবঙ্গের সরকার ব্যবস্থা, এখন বিজেপি সরকার মানে শাসন সেখানে আসছে এবং পুরো সীমান্ত জুড়েই, মানে আমাদের যে সীমান্ত যেটি রুলবে কিছুক্ষণ আগে বলছেন, প্রায় পুরোটা জুড়েই কিন্তু সেই বিজেপি তারা নিয়ন্ত্রিত। এখন বাংলাদেশ ভারত সম্পর্কটা কেমন হবে? সীমান্ত হত্যা কিন্তু বন্ধ হয়নি। আমি ওই জায়গায় আসার আগে খালি একেবারেই এক বাক্যে দুইটা কথা বলি, কারণ আগের একটা দীর্ঘ আলোচনা হয়েছে, আমি একটু পজিটিভ দেখি। ঠিক যে মুহূর্তে কথা বলছি, আমাকে যদি বলেন, আমি রিপিট হবে কথা অনেকের সাথে, বিশেষ করে যে কথাগুলো তুলেছেন ভাই কিছুটা রিয়াক্ট করেছেন পজিটিভলি। আমাদের জরুরিভাবে কাজটা করা দরকার, জাতিসংঘ পানি প্রবাহ যে আইন আছে সেইখানে অনুস্বাক্ষর করা। কারণ মনে রাখতে হবে, শুধুমাত্র ভারতের কাছ থেকে দেন দরবার করে তাদের সাথে কথা বলে কিছু আদায় করতে পারবে, এটা ভুল চিন্তা। এইখান থেকে বহুপাক্ষিক জাতিসংঘকে ইনভলভ করা, এরকম একটা জায়গায় করতে হবে। দেশের তো জাগ্রত করতেই হবে। এইরকম একটা জায়গায় পানির ক্ষেত্রে যেটা বললাম, এইটা একটা জরুরি কাজ। সেইটা যদি এই সরকার করে, তাইলে আমরা কিছুটা বুঝবো যে পানি রক্ষার ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা পালন করতেছে। আর স্বচ্ছতার সাথে সব করুক, সময় বলে দেবে। আমি আর ওইদিকে গেলাম না। এবার আসি, এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এবং এটা খুবই দুঃখজনক যে সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ হয়নি। এত দ্রুত বন্ধ হবে এটা আমি প্রত্যাশাও করিনি। সম্ভবত কি এই যে দিনটা আমরা পার করে সেদিন হত্যা হয়েছে লালমনিরহাটে, এটা জানি, কিন্তু এটা তো বন্ধ করতেই হবে। এখন যেটা দাঁড়াচ্ছে, আপনি যেটা বললেন, পশ্চিমবঙ্গে যে সরকার আসছে, এটা তো কোনো ভালো খবর না আমাদের জন্য। কারণ এরা হচ্ছে উগ্র ধর্মীয় সংগঠন এবং বিশেষ করে বাংলাদেশ, তার প্রতি তাদের বিদ্বেষমূলক আচরণ, এটা কিন্তু একেবারেই প্রতিষ্ঠিত। তারা নানাভাবেই আগে থেকে ওটা শো করেছে এবং সাম্প্রতিক সময় 1-2 দিনের মধ্যেও তারা যে কাজ করেছে সেটা। এবং দেখেন, এসেই প্রথম দিন যে 5টা না কয়টা প্রধান কাজ করলো, তার হলো কাঁটাতারের বেড়া। এখন সহজে বলতে পারি তার জায়গায় সে বেড়া দেবে কিনা তার বিষয়, কিন্তু বিষয় তো সেটা না। একটা পার্শ্ববর্তী দেশ, তার সাথে যে চলমান যে সমস্যাগুলো রয়ে গেছে, সেটা তো একটা তাদের ভাষায় কোড আনকোড যদি বন্ধুত্বসুলভভাবে সমাধান করতে হয়, তাহলে এটা দিয়ে তো করা যাবে না। আমার পয়েন্ট এটা দিয়েই বোঝা যায় তাদের বিদ্বেষমূলক অ্যাটিটিউডটাই প্রধান হয়ে দাঁড়িয়েছে। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গে তারা যেহেতু হয়েছে ওইটা হয়তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এইটাকে দেখতে হবে তার ন্যাশনাল গভর্নমেন্টটাকে, তার উপরেই কিন্তু নির্ভর করে। সুতরাং আপনি দ্রুতই, খুব একটা ভালো আশা করা আমি করছি না, কিন্তু আমি মনে করি আমাদের দেশের কতকগুলো প্রশ্নে জাতীয় ঐক্য গড়ে তোলা এবং ইন্ডিয়ার সাধারণ মানুষের সাথে, মানে বাংলাদেশের মানুষ এবং ইন্ডিয়ার মানুষ, এই সম্পর্ক কিন্তু জোরদার করতে হবে। কারণ পশ্চিমবঙ্গের কথা আসলো বলে বলি, বিশেষ করে ওইখানে বাম গণতান্ত্রিক শক্তি আছে, এটা মনে রাখতে হবে। তারা কিন্তু এগুলোর বিরুদ্ধে,
এটা দেখবেন সব সময়ের জন্য, এখন না, আগে থেকেও। তাহলে এই সম্পর্কটাও যদি আমরা জোরদার করতে পারি, জি। তাহলে আমরা আমাদের এই যে কাজগুলো আদায় কতটুকু করতে পারবো, তার থেকে হবে ওইখানেও এই ভয়েসটা কিন্তু সামনের দিকে আসবে বলে মনে করি। কিন্তু আমার এই ব্যাপারে শেষ পজিশনটা হচ্ছে আমাদের এই আলোচনাগুলো সুনির্দিষ্ট করে ফেলানো দরকার, কোনো একটা পিসমিল সলিউশন না, টোটালিটিতে যে জায়গাগুলো আছে সেইটা আলোচনার মধ্যে নিতে হবে, নিজেদের গার্ডস ঠিক রেখেই, নিজেদের পজিশন ঠিক রেখে, এবং এই ব্যাপারেই আমাদের কোনো বিদ্বেষ থেকে না, বা কোনো তথাকথিত বিরোধিতার জন্য বিরোধিতা না, আমাদের জাতীয় স্বার্থ সংরক্ষণ করার পজিশন থেকেই আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলেই এই সব ইস্যুতেই আমাদের পারস্পরিক আলোচনা এবং শুধুমাত্র দ্বিপাক্ষিক না, প্রয়োজনে বহুপাক্ষিক আলোচনার মধ্য দিয়েই এই সমাধানের পথে যেতে হবে। জি, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, গত সময়ে অর্থাৎ যখন মমতা ব্যানার্জি দায়িত্বে ছিলেন তখন বলা হচ্ছিল যে কেন্দ্র সরকার বলতেন যে এই পশ্চিমবঙ্গে তো মমতা এখানে দায়িত্বে আছেন, তিনি মুখ্যমন্ত্রী, তিনি বাধা দিচ্ছেন। এখন তো এখানে বিজেপি শাসিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে সরকার টু সরকার যখন আলোচনা হবে তখন এটা কি সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ? আপনি যথার্থই বলছেন যে এর আগে আমরা দেখেছি যখন ভারতের কেন্দ্রীয় সরকার বিজেপি, তখন পশ্চিমবঙ্গে ছিল তৃণমূলের সরকার। তো তখন তিস্তা নদীর পানির যে ন্যায্য হিস্যার আমাদের বাংলাদেশের যে দাবি, সে দাবি যখনই ওঠানো হয়েছিল বা যৌথ নদী কমিশনে যখন এগুলো নিয়ে আলোচনা হতো, কিংবা দ্বিপাক্ষিক কোনো যখন আলোচনা হতো, কিংবা আমরা বিরোধী দলে থাকা অবস্থায় যখন ভারতে গিয়েছি, আমাদের নেত্রী, তৎকালীন বিরোধী দল নেত্রী বেগম খালেদা জিয়া যখন ভারত সফরে গিয়েছেন, তখন এই বিষয়গুলো তিনি আলোচনায় তুলেছিলেন। তো তখনও বলা হয়েছিল, বা প্রকাশ্যে বা সরাসরি হয়তো বলা হয়নি, কিন্তু আকার ইঙ্গিতে যেটা বলা হয়েছিল, যেহেতু পশ্চিমবঙ্গে অন্য দলের সরকার, সেই কারণে আমরা এটা এই মুহূর্তে আমরা সমাধান করতে পারছি না, বা এটাকে প্রতিবন্ধকতা হিসেবে তারা দেখানোর চেষ্টা করেছে। তো এখন তো আমরা দেখছি যে এখানে কেন্দ্রীয় সরকারও বিজেপি এবং রাজ্য সরকারও বিজেপি, তো এখন তো তাদের সমস্যা হওয়ার কথা নয়। তো আমরা ভারতের কাছ থেকে এখন প্রত্যাশা করব অতি দ্রুত আমাদের এই তিস্তা নদীর পানির যে ন্যায্য হিস্যা, সেই হিস্যা যেন বাংলাদেশকে সেটা বুঝিয়ে দেওয়া হয়, এবং এই আমাদের যৌথ রিভার কমিশনের দ্রুত একটা বৈঠক করে আমাদের পক্ষ থেকেও যেন সেটা উত্থাপন করা হয়, সেজন্য আমি আমাদের দলের যে সরকার তাদের আমি দৃষ্টি আকর্ষণ করব। আর সীমান্তে যে হত্যা, এইটা আপনি নিজেই বলেছেন যে বিশ্বের সবচেয়ে মানে কি বলে বেশি হত্যা হয় প্রাণঘাতী সীমান্ত, সেটা বাংলাদেশ ভারত সীমান্ত। এটা খুবই দুঃখজনক। এবং আপনি জানেন যে আমার যে এলাকা হালুয়াঘাট এবং ধোবাউড়া, ময়মনসিংহে এবং ঢাকা থেকে সবচেয়ে কাছের আপনার সীমান্ত, সেখানেও আমরা দেখেছি যে এখানেও কিন্তু হত্যাকাণ্ড ঘটে, কিংবা কোনো কারণে ধরেন সেখানে গ্রামের মানুষ তার গরুটা হয়তো চলে গেছে সীমান্তের পিলারের ওই পারে, সে হয়তো গরুটা আনতে গিয়েছে, কিন্তু তাকে ওখানে আটকে রাখা হচ্ছে, তাকে হত্যার শিকার হতে হচ্ছে, নির্যাতনের শিকার হতে হচ্ছে, এবং আরেকটি ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে যে ওই গরু ছিল ভারতের, ওই গরু সে আনতে গিয়েছে, সেই কারণে তাকে চোর হিসাবে মানে চিহ্নিত করা হচ্ছে। এই যে একটা ন্যাক্কারজনক ভূমিকা ভারতের আমরা দেখে আসছি, এটা খুবই আপনার লজ্জাস্কর। এমনকি ধরেন ভারতে আমাদের এই সীমান্তের ওই পার থেকে বন্য হাতি এসে বাংলাদেশের মানুষের ফসল, ঘর বাড়ি সব তছনছ করে থুয়ে যায়, এমনকি মানুষও হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই হাতির পায়ের নিচে পড়ে, কিন্তু আমরা কিন্তু এর প্রতিকার কিন্তু কখনোই পাই না। তো অবশ্যই আমরা আশা করব, আমরা বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিলেন এবং মন্ত্রী পর্যায়ে সেখানে আলোচনা হয়েছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রীও সেখানে গেছেন, এবং সেখানে বারবার আমরা একটি কথা বলেছি যে সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। সীমান্তে হত্যাকাণ্ড চালিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা কিন্তু কেউ তারা আশা করতে পারে না। এই জন্য আমরা যে বাংলাদেশের মানুষের মানবাধিকার সুরক্ষার জন্য, সীমান্তের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, দুই দেশের পারস্পরিক আস্থা এবং বন্ধুত্ব বজায় রাখার জন্য, আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতা জোরদার করার জন্য, এবং একই সাথে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ভারতকে এই সীমান্ত হত্যা অবশ্যই বন্ধ করতে হবে। গতকালকে যেই আমরা দেখেছি, তারা বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তারা নিশ্চয়তা দিয়েছিলেন যে এখানে কোনো আর সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে, কিন্তু আমরা গত প্রায় 84 দিনে আমরা প্রায় 6 কি 7টি এরকম হত্যাকাণ্ডের ঘটনা দেখেছি। গতকালকেও আমরা লালমনিরহাটের সীমান্তে আমরা দেখেছি। আমরা
এখানে আমরা ভারতকে আমরা আহ্বান জানাবো যে সীমান্ত রক্ষী, তাদের যে রক্ষী বাহিনী আছে, মানে যেটাকে বিএসএফ বলা হয়, তাদের প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে তারা যেন সংযম প্রদর্শন করে, যৌথ সীমান্ত ব্যবস্থাপনা যেন তারা জোরদার করে, এবং এই যে বাংলাদেশের প্রতি তাদের যে একটা মানে সম্মান প্রদর্শন করা, মানুষের প্রতি যে একটা মমত্ববোধ বা মানবিক দৃষ্টি থেকে দেখা, সেটা যেন তারা সেটা করে। এই জন্য আমরা দ্বিপাক্ষিক আলোচনায় এই সীমান্ত হত্যার ব্যাপারটা আমরা উঠাবো, এবং সেটা কূটনৈতিক উদ্যোগ আমরা বৃদ্ধি করব, এবং একই সাথে মানবাধিকার ভিত্তিক যে নীতি সেটা আমরা অনুসরণ করব, ভারতকেও বলবো সেটা অনুসরণ করার জন্য। আমরা মনে করি বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, এটা আমরা আওয়ামী লীগের সময় যেটা বলেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না, আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দুই দেশের পারস্পরিক সম্মান সহযোগিতা ভিত্তিতে এই সম্পর্ক আরো জোরদার এবং শক্তিশালী করাই হচ্ছে বিএনপি সরকারের উদ্দেশ্য। একই সাথে বাংলাদেশের স্বার্থ রক্ষা হচ্ছে বিএনপি সরকারের একমাত্র উদ্দেশ্য। প্রিন্স ভাই, দীর্ঘদিন আমি তো একবার মাঠের রিপোর্টার, আপনাদেরকে দেখেছি একবারে এই সীমান্ত হত্যা নিয়ে কর্মসূচি দিয়েছেন, অবশ্যই আন্দোলন করেছেন। অবশ্যই আমরা নেপালে সাম্প্রতিক সময়, রুট ভাই খেয়াল করবেন, নেপালে বালেন্দ্র শাহ যিনি দায়িত্বে আছেন, তার সঙ্গে কিন্তু সচিব পর্যায়ের বৈঠক হয় নাই, তিনি সেই গার্ডসটা দেখিয়েছেন। বর্তমান সরকারের কি সেই সক্ষমতা, সেই সাহস আছে কিনা? অবশ্যই সেই সক্ষমতা সাহস থাকবে না কেন? জনগণের সাপোর্ট আমাদের প্রতি আছে, জনগণের সমর্থনে আমরা সরকার প্রতিষ্ঠা করেছি। হ্যাঁ, এখানে ধরেন এটা কূটনৈতিক চ্যানেলে যে আলোচনাগুলো হয়, সেখানে কোনো দেশের পররাষ্ট্র সচিব যদি আসেন, স্বাভাবিকভাবেই সেখানে এসে যখন প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট সিক তারা করেন, যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সে পূর্ব নির্ধারিত কোনো অ্যাপয়েন্টমেন্ট না থাকে অন্য জায়গায়, হয়তো তারা সেটা সৌজন্যতার খাতিরে সেটা দেয়। এটা আমরা অন্যভাবে দেখতে চাই না। এইটার সাথে সক্ষমতা বা আরেকটা কি জন্য বললেন, সাহসের কোনো সংযোগ আছে বলে মনে করি না। সক্ষমতা, সাহস, ছোট দেশ নেপাল পারলে আমরা কেন পারবো না? না, এইটার সাথে আমি সক্ষমতা বা সাহসের বিষয় আমি সংযোগ করতে চাই না। সক্ষমতা, সাহস সেখানেই হবে যেখানে আমি মাথা উঁচু করে চোখে চোখ রেখে আমি বলবো আমার স্বার্থের কথা। আমি ভারতের চোখে চোখ রেখে আমি বলতে চাই আমার পানির ন্যায্য হিস্সার কথা, সীমান্তে শূন্য হত্যা নীতি বাস্তবায়নের দাবি আমি তাদের চোখে চোখ রেখে বলতে চাই। সেখানেই সক্ষমতা নিশ্চিত হবে, সেখানেই সাহস আপনার প্রমাণিত হবে। জি, আমরা বুঝতে পেরেছি বিষয়টি। আবরুজ ভাই, আপনি সাংবাদিকতা করেন দীর্ঘদিন, এবং এই ভূরাজনীতি, আঞ্চলিক যে সক্ষমতার কথা বলছিলাম, এসব বিষয়ে আপনি খুব গভীর পর্যবেক্ষণ করছেন। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির তিনি ঢাকায় আসলেন, এবং তারপর এটা সমঝোতা স্মারক হয়েছে 10 বছর মেয়াদী। ভারত এটাকে খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে। বিষয়টাকে আসলেই মাদকের অবৈধ পাচার রোধ, নাকি নেপথ্যে অন্য কিছু থাকতে পারে? আগে বলে নেই যে এই প্রিন্স ভাইয়ের কথা ইয়েতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সাহেব এই একটা কথা বলেছে, আগের বাংলাদেশ আর নেই যে বসে দেখবে, ঢাকারও পরিকল্পনা রয়েছে। এখন ওনার কথার আমি আপনার উত্তর দেওয়ার আগে বলি যে আমি বড়াইবাড়ি যুদ্ধের সময় আমি একমাত্র সাংবাদিক ছিলাম যাকে আমাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, তার কারণ আমি সামরিক বাহিনীতে ছিলাম, ওই কারণে। হ্যাঁ, অন্য সাংবাদিকদেরকে ভিতরে যেতে দেয়নি। তা আমি ক্রলিং করে ওই কাদামাকে মেখে আমি গিয়েছিলাম ওই ক্যাম্পে। যে ছবিগুলো এখন আপনারা ইন্টারনেটে দেখেন ওই ক্যাম্পের, ওগুলো আমাদের ফটোগ্রাফার তুলেছিলেন, উনি আমার সাথে গিয়েছিলেন। সীমান্ত, ওই দিকের সীমান্ত বেশিরভাগ আমি রিপোর্ট করেছি, বাংলাদেশের সীমান্ত ঘুরে ঘুরে রিপোর্ট করেছি। সীমান্তেরই সমস্যা আমার কাছে এই এতদিনের পরে আমার মনে হয় যে আসলে এই সব হা-হুতাশ আর আহ্বান কতদিন একটা জাতি দেখবে? এই হা-হুতাশ আর কত শুনবো, কত বলবো যে কূটনৈতিকভাবে আমরা সমাধান করব, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করব। আমি পাকিস্তান ভারত সীমান্তেও গিয়েছি, রিপোর্ট করতে গিয়েছিলাম, আমার সাথে আরও কয়েকজন সাংবাদিক ছিলেন। আপনি ওখানে কি একটা হত্যা কেউকে করতে পারে? আপনি বলেন তো, করলে যুদ্ধ লেগে যাবে। আমি যুদ্ধ চাই না। আমি বলি নাই যে আমাদের কতগুলো উল্লুক বাংলাদেশে বলে বেড়ায় যে ভারতের উত্তর পূর্ব এলাকা দখল করে নিব, শিলিগুড়ি করিডোর কেটে দিব। এগুলো হচ্ছে মানে ফালতু কথাবার্তা, বা এগুলো দিয়ে ভারতকে আরও আমরা সুযোগ তৈরি করে দিই তাদেরকে এই কথা বলার জন্য। সেগুলো বলছি না, কিন্তু সক্ষমতাটা আপনি কেমনে তৈরি করবেন সেটা আগে আমাকে দেখতে হবে। আপনি বিজিবিকে আপনি যদি তৈরি না করেন, আরও যদি এটার স্ট্রেংথ না বাড়ান, আপনি এই সমস্ত কথাবার্তা বলে আর হবে না। এগুলো বুলশিট।
বহু দেখেছি আমরা 55 বছরে, এখনকার প্রজন্ম, আমার সন্তানেরা, ওদের কাছে আমরা জবাব দিতে পারি না যে এরকম কত আর দেখবো, কোন দেশে এরকম হয়। আপনি চীনের সাথে ভারতের সীমান্ত আছে আমাদের থেকে কম, 3000 কিলোমিটারের মতো, একটা সীমান্ত হত্যা হয় না, তা আমাদের সাথে হয় কেন, কি কারণে হয়? ওরা তো, আমরা কথায় কথায় বলছি ওরা আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের 71-এ মানে সহায়তা করেছে। আপনি ভিয়েতনামের সাথে চীনের সীমান্ত, আমি গিয়েছি ওইখানে আমি গিয়েছি, আমি সিচুয়ান বান্নাতে গেছি চীনের ওই সীমান্ত দেখতে, যেখানে যুদ্ধ হয়েছিল গিয়েছি। ওখানে তো আপনার চীন যুদ্ধ করেছে ভিয়েতনামের সাথে, ভিয়েতনাম পিটুনি দিয়েছে চীনকে। ওই ভিয়েতনামের মানে সহায়তা নিয়ে চীন স্বাধীন হয়ে, কি বলে, চীনের সহায়তা নিয়ে ভিয়েতনাম স্বাধীন হয়েছে, একই জিনিস। সেখানে তো সীমান্ত হত্যা হয় না, বাংলাদেশে হয় কেন? এইগুলো আসলে এই যে পররাষ্ট্র উপদেষ্টা যেগুলো বলেছেন, এগুলোকে বাস্তবে প্রয়োগ করতে হবে। আপনি বাস্তবে প্রয়োগ করতে গেলে, আপনি এই যে বললেন যে পাকিস্তানের সাথে এটা হচ্ছে কেন, আপনি 71 সালে আমরা যুদ্ধ করেছি, পাকিস্তানকে পরাজিত করেছি, আমরা জয়ী হয়েছি, তো অস্বীকার করার তো উপায় নেই। ভিয়েতনামও জয়ী হয়েছে আমেরিকার সাথে। আপনি খুঁজে দেখেন ভিয়েতনামের সবচেয়ে বড় মানে পার্টনারকে, বাণিজ্য পার্টনারকে আমেরিকার সৈন্যরা, নৌবাহিনীর সৈন্যরা এসে ওদের দানাং পোর্টে ওদের নৌবাহিনীকে ট্রেনিং দেয়। সবচেয়ে বেশি পর্যটক আসে ভিয়েতনামে কোথা থেকে? আমেরিকা। আপনি জাপান কার সাথে যুদ্ধ করেছে এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার থেকে। সুতরাং আমরা তো এগুলো চাই না, আমরা যুদ্ধ করেছি, জয়লাভ করেছি, উই শুড বি প্রাউড অফ ইট। এখন আরেকটা রাষ্ট্র আমাকে সহায়তা করেছে, সে আমার লোক মারছে, আমার মানুষ মারছে কন্টিনিউয়াসলি, আমরা দেখছি। যে যত কথাই বলেন না কেন, তত্ত্ব কপচান এগুলো দিয়ে আর চলবে না, মানে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তো কার্যকর ব্যবস্থা হচ্ছে একটা এরকম, আপনি ওদের সাথে শুধুমাত্র যে ওটা না, আপনি তথ্য আদান প্রদান, আপনি কেন তথ্য আদান প্রদান হবে না? এখানে সন্ত্রাসবাদেরও মানে প্রসঙ্গ আছে। বাংলাদেশ থেকে, এটা আপনারাও জানেন যে বাংলাদেশ থেকে কোনো একটা দেশের ইন্ধনে এখান থেকে আফগানিস্তানে গিয়ে ট্রেনিং নিয়ে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশি মারা গেছে। ওরা আবার কিছু বাংলাদেশেও এসছে, এরকম খবর পাওয়া গেছে। তো এই তথ্যগুলো আদান প্রদান করতে হবে না। এটা নিয়ে গতকালকে ইন্ডিয়ার কয়েকটা পত্রিকা একদম ছেয়ে গেছে, যেটা বলে রেডিসন হোটেলে গোপন মিটিং, পাকিস্তানি আর বাংলাদেশি গোয়েন্দাদের সাথে ভারতের চিকেন নেক কেটে দেওয়ার ষড়যন্ত্র। এই সমস্ত কথা বাংলাদেশেরও কিছু কিছু লোক আবার ইন্ধন দেয়, খুশিতে ইন্ধন দেয়। তো এগুলো সরকার কতদিন দেখবে? আমার কথা হচ্ছে, ওনারা কতদিন ধরে এই সমস্ত কথাবার্তা বলবে? আমিও বলি, আমি ধরেন মোটামুটি একই তো মতাদর্শের, কিন্তু কতদিন আর এইগুলো আমরা দেখবো? আমরা নাহলে বয়স হয়ে গেছে, মরে যাবো কয়েকদিন পরে, আমাদের সন্তানরা কতদিন দেখবে? আমাকে বলেন, উত্তর দেন। রুহিন ভাইকে উত্তর দিতে বলেন, উনিও রাজনীতিবিদ, উত্তর দেখ, সবাইকে উত্তর দিতে হবে। আপনি সক্ষমতা বাড়াইতে হবে। আপনাকে যদি পাকিস্তান থেকে অস্ত্র আনতে হয় আপনি আনেন, আপনি চীন থেকে অস্ত্র আনতে হলে আনেন, আপনি আমেরিকার থেকে চুক্তি করতে গেলে আনেন। ভারত যদি রাশিয়ান সৈন্য নামাতে পারে তার দেশে, বাংলাদেশকেও নামাতে পারে। আপনি কোথায় কোথায় বাংলাদেশকে সক্ষমতা বাড়াতে দিবেন না, আপনি হুজুগ তুলবেন, দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে, তাহলে তো আপনি পারবেন না, আপনি মরতে থাকবেন সীমান্তে। বি ক্লিয়ার অফ দ্যাট, আপনি মরতে থাকবেন, কারণ আপনার সক্ষমতা নাই নিজের এককভাবে। আপনি 3 দিকে এরকম ঘেরাও করা একটা রাষ্ট্রের সক্ষমতা থাকে না। এই পাশে সমুদ্র, আপনি ইসরায়েলের দিকে তাকান, আপনারা ওদের সমালোচনা করেন, ইসরায়েল টিকে থাকে কিভাবে? আরব দেশের সাথে ইসরায়েলের 4-5 দিনের বেশি যুদ্ধ করার ক্ষমতা নাই। আপনি আনোয়ার সাদাত কি বলেছিল? আপনাদের এখানে আমি বলেছিলাম হয়তো, যে আনোয়ার সাদাত 1973 সালের যুদ্ধের পরে বলেছিলেন যে আমি ইসরায়েলের সাথে যুদ্ধ করতে পারি, আমি জয়ী হতে পারি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি না। তাহলে এইখানে আমাদের দেশে আপনি সক্ষমতা বৃদ্ধি করার জন্য, এটাকে বলা হয় ফোর্স মাল্টিপ্লায়ার, আপনি আমেরিকার সাথে চুক্তি করবেন, চীনের সাথে চুক্তি করবেন, তুরস্কের সাথে করবেন, মুসলিম দেশের সাথে করবেন। আপনাকে এইটা বন্ধ করতে হবে। আমি ভাই এত তত্ত্ব কথা শুনতে চাই না যে দেশ বিক্রি হলে কি হলো না। আমি চাই আমার সীমান্ত তত্ত্ব বন্ধ হতে। আই ওয়ান্ট টু সি বিএনপি সরকার, ওনারা সীমান্ত তত্ত্ব বন্ধ করবেন। এই তত্ত্ব কথা বলারও দরকার নেই যে কূটনৈতিকভাবে দেখবো, আলাপ আলোচনা করবো। আপনার কি পরিকল্পনা আছে? পররাষ্ট্রমন্ত্রীরা বলছেন এই পরিকল্পনা বাস্তবায়ন করেন, বাস্তবায়ন করে মানুষগুলোকে রক্ষা করেন। আমাদের লজ্জা লাগে, বা আমরা 20 কোটি লোকের একটা দেশ, অষ্টম বৃহত্তম রাষ্ট্র মানে জনসংখ্যার দিক দিয়ে, আমাদের লজ্জা হয় না যে এভাবে মারা যায়? আপনি বড়াইবাড়ি যুদ্ধের কথা যদি আমি এখনও মনে করি, আমার গা শিউরে ওঠে। আমাদের মাত্র 12টা সৈনিক অফিসার ছাড়া, তারা সারা রাত পরের দিন দুপুর পর্যন্ত যুদ্ধ করেছে একটা হাবিলদারের নেতৃত্বে। থিঙ্ক অফ ইট, ইন্ডিয়ানরা একটা ব্যাটালিয়ন নিয়ে এসে ঘিরে ফেলেছিল। তা আমাদের সাহস আছে। আপনি আমাদের যদি নেতৃত্ব দিতে এরকম না পারেন, আপনারা যদি সমস্ত কথাবার্তা বলেন দেশ বিক্রি, আপনি চীনের সাথে গেলেও এই যে দেখেন সমস্যা সৃষ্টি করতেছে, এক এক জায়গায় দেখে যে সুসুরি আরম্ভ করে দেয়। আমি যদি আমেরিকার সাথে সহায়তা নিতে চাই কোনো কিছু, সেখানেও আপনার আরম্ভ হচ্ছে। আপনি পাকিস্তানে নিতে চাই, সেটাও আরম্ভ হয়েছে। তুরস্কের সাথে আপনি এয়ার ডিফেন্স আনবেন, আমাদের মিডিয়া কি বলে, সোশ্যাল মিডিয়া সে পড়লো যে মৌলবাদীদেরকে সহায়তা করছে। তাহলে আপনি কোন দিকে যাবেন? আপনি এগুলো নিয়ে থাকেন। জি, ফরিদুল হক।
সীমান্ত হত্যা নিয়ে সবাই বলে ফেলছে। আমি আর একটা পয়েন্ট বলতে চাই একটু সীমান্ত হত্যা নিয়ে। আমার একটু যে জায়গাটা আছে মানে এই মডেলটা মানে সীমান্তের এই যে কাঁটাতারের বেড়া ঘিরে রাখা, বেড়া দিয়ে ঘিরে রাখা এবং এই যে প্রতিনিয়ত চালানো, এই মডেলটা আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখার আছে। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নবনির্বাচিত ইঞ্জিনিয়ারিং করে নির্বাচিত মুখ্যমন্ত্রী সম্ভবত 24 ডিসেম্বরে একটা কথা বলছিল যে বাংলাদেশকে গাজার মতো শিক্ষা দিতে হবে। আমরা এই জিনিসটা নিয়ে অনেক দিন ধরে আমরা আলাপ করতেছি যে মানে গাজার মতো বাংলাদেশকে আমরা বলি যে ইন্ডিয়ার একটা গ্র্যান্ড প্রজেক্ট আছে যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার গাজা বানাতে চায়। মানে এটার সাথে হচ্ছে যে মানে এই জিনিসটা অনেক মনে হইতে পারে যে কি বলে যে হাইপোথিসিস মনে হইতে পারে, কিন্তু এটা অনেকগুলো সিমটম আমরা দেখতে পাইছি। সেটা হচ্ছে যে মানে ওয়ার অন টেররের যে প্রজেক্ট, ওই প্রজেক্টের কিংবা ধরেন জায়নবাদের লোকাল এজেন্ট হচ্ছে বিজেপি এইখানে 1 দশকের উপরে ক্ষমতায় আছে। এবং এই যে 3 দিকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা, প্রতিনিয়ত সীমান্তে মানুষ মারা, এই যে পানি প্রবাহ বন্ধ করে দেওয়া, আমরা সার্বভৌমত্বের উপরে প্রতিনিয়ত আঘাত করা, এই মডেলটার সাথে গাজা মডেলের সম্পর্ক আছে। গাজা মডেলের সম্পর্কটা হচ্ছে এরকম যে গাজার সমস্ত কিছু নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকে, কিন্তু ওইখানকার মানুষের কোনো দায়িত্ব নেয় না এবং প্রয়োজন যখন যেরকম প্রয়োজন মনে করে তারা সেই পরিমাণ কি বলে জুলুম এখানে চালাইতে পারে। ইভেন এমন হয়েছে যে নতুন একটা অস্ত্র আসছে, উনি আরও ভালো বলতে পারবেন, নতুন একটা অস্ত্র আসছে, সেই অস্ত্রের ডেমো কিংবা মানে অস্ত্রের যে বিজ্ঞাপন তৈরি করা লাগে ওইখানে সরাসরি মানুষ মেরে বিজ্ঞাপন তৈরি করা হচ্ছে। এটা গাজাতে কিন্তু ইসরায়েল করছে। তো এটার সাথে এটার একটা কোলিঙ্ক আছে। তো এখন এই সীমান্ত হত্যা এবং পানি দুইটার সাথে খুবই গুরুত্বপূর্ণ কোরিলেশন আছে। আমি ওই একই কথা আবার বলবো যে এই যে মোমেন্টাম বাংলাদেশে যাচ্ছে, এই মোমেন্টাম বাংলাদেশে হয়তো বা বেশি দিন থাকবে না। বাংলাদেশ এই প্রশ্নে একটা ন্যাশনালি ঐক্যমত হওয়ার জন্য খুবই দারুণ সময় যাচ্ছে। এই প্রশ্নে সরকার আছে, নির্বাচিত সরকার আছে, আমাদের সাথে দ্বিমত আছে, বিরোধিতা আছে, এটা থাকবে, কিন্তু এটা আমাদের ন্যাশনাল কোশ্চেন। সীমান্ত হত্যা, পানি, বাংলাদেশের রাজনীতির উপরে যে ধরেন ইন্ডিয়ান নিয়ন্ত্রণ, বাংলাদেশের অর্থনীতির উপরে নিয়ন্ত্রণ, অবৈধভাবে ট্রানজিট নেওয়া, এরকম বহু ইস্যু আছে ইন্ডিয়ার সাথে আমাদের আনসেটেল ইস্যু। আর একটা কথা বারবার বলা হয়, আমি এটাকে মানে এই সুযোগ পেলে এটাকে ডিবাং করি, বন্ধু রাষ্ট্র বলে কিছু হয় না। যদি আমার বন্ধু থাকে ইন্ডিয়া, তাহলে আমার রাষ্ট্রই থাকে, রাষ্ট্র দরকার হয় না। মানে বন্ধুত্ব থাকলে কখনো আরেকটা রাষ্ট্র তৈরি হয় না। একটা রাষ্ট্র তৈরি হয় আরেকটা রাষ্ট্রের সাথে চ্যালেঞ্জ করে, সেটা শত্রুতা না হলে অন্তত চ্যালেঞ্জ থাকে। সো বন্ধু রাষ্ট্রের যে আইডিয়া আমাদেরকে এখানে শেখানো হয়েছে, এটা একটা পুরো আধিপত্যবাদী একটা কালচারাল হেজিমনি আমাদের উপরে তুলে দেওয়া হয়েছে। ওইটার জায়গা থেকে বেরোতে হবে। বাংলাদেশ দারুণভাবে একটা ঐক্যবদ্ধ হওয়ার সিচুয়েশনে আছে, সরকারকে এই কলটা নিতে পারতে হবে। এই কলটা নিলে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা স্টেক হোল্ডার এখানে দাঁড়া আসবে। এবং এটা কেন জরুরি জানেন? এই যে আমি যে কথাগুলো বলছি, এটা মনে হতে পারে যে এটা কোনো কার্যকর জিনিস না, আমরা শো করার ব্যাপার আছে যে আমরা এই প্রশ্নে, সীমান্ত হত্যা প্রশ্নে, নদী প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। এই শো করতে পারলে নেপালের ওই ঘটনাটা আবার ঘটবে। নেপালে কিন্তু ন্যাশনাল ইউনিটির কারণে একজন মানে নাগরিককে সীমান্ত হত্যা করার পরে ইন্ডিয়া ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল। ওই ন্যাশনাল ইউনিটি এক কথায় এই যে আহ্বানটা ফরিদুল্লাহ বললেন, সেই আহ্বানের সারা দিয়ে রাজনৈতিক দলগুলো মানে ঐক্যবদ্ধ হবে কিনা এক কথায় বললে আগে আসলে প্রত্যেকটা ঘটনা আপনার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ফার্স্ট স্বচ্ছতা যদি নিশ্চিত করতে পারি তাহলে ঐক্যবদ্ধ হওয়াতে কোনো সমস্যা নেই। কিন্তু বড় প্রবলেম হচ্ছে আমাদের এই স্বচ্ছতাগুলো নাই। কথার কথা আরেকটা খালি বলি, দেখেন এই যে বিভিন্ন চুক্তির ব্যাপার আছে না, সংবিধানও বলতেছে পার্লামেন্টে আলোচনা করতে হবে। আমরা যে ঐক্যের আলোচনা করেছিলাম সেইখানে বলা আছে যে কোনোটা যদি আগে না করি ওইটা এসে সংসদে রেকটিফাই করতে হবে। আপনি সেই আলোচনাগুলো তো নাই। এই যে মার্কিন বাণিজ্য চুক্তি দেখেন না কি ঘটতেছে। আপনি ওইটুক যদি না করতে পারেন তাহলে কিসের ঐক্য আশা করবেন? ন্যূনতম ওইটুক যদি করতে পারি তাহলে অনেক পয়েন্টে ঐক্য হবে কিনা। অবশ্যই এই ব্যাপারে জাতীয় ঐক্য হয়ে আছে, স্বচ্ছতা দরকার। হ্যাঁ, এটার জন্য স্বচ্ছতা দরকার। আপনার আমরা অবশ্যই বক্তব্যগুলোকে আমরা সম্মান জানাই এবং ভালোভাবেই আমরা এটি রিসিভ করছি। অবশ্যই এই ঐক্যের ব্যাপারে বিএনপি সরকার এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে এবং সকলের মধ্যে দেশপ্রেম এবং সবার আগে বাংলাদেশ, এই যে আমাদের নীতি, এই নীতিতে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই। আমরা আশা করি সবাই এই দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে, সম্মান মর্যাদার স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে। নিশ্চয়ই আমরা সেটা প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আবু রুশদ, রহিন হোসেন প্রিন্স এবং ফরিদুল হক, আপনাদের চারজনকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।